ক্লাস 12 সেমিস্টার 3 তে তোমরা যারা যারা আছো অনেকজন আমাকে কমেন্ট করেছো যে স্যার প্রবাহী তড়িৎ শুরু করেন, কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করেন। তো আজকে আমরা প্রবাহী তড়িতের ওয়ান শট নিয়ে তোমাদের সামনে এসেছি, যেখানে আমরা তড়িৎ প্রবাহ আর ওহমের সূত্র যে পোরশনটা আছে প্রবাহী তড়িতের টোটাল দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র, আর একটা হচ্ছে কারশফের সূত্র। আর তড়িৎ ক্ষমতা শক্তি বলে যেই পার্টটা ছিল সেই পার্টটা তোমাদের সিলেবাসে নেই। তো প্রবাহী তড়িতের তোমাদের টোটাল দুটো চ্যাপ্টার আছে, একটা তড়িৎ প্রবাহ আর ওহমের সূত্র, আর একটা হচ্ছে আমাদের কারশফের সূত্র। তো টোটাল প্রবাহ তড়িৎ থেকে তোমাদের 8 মার্কস থাকবে সেমিস্টার 3 তে, মানে টোটাল 8টা এমসিকিউ তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা ইলেকট্রোস্ট্যাটিকের ওয়ান শট দিয়েছিলাম। তো যারা যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইখানে দেখো প্লেলিস্ট আমাদের বানানো আছে তোমাদের সেমিস্টার 3 এর জন্য ওয়ান শট রায়মার্টিনের সলিউশন বা 60-60 সলিউশন কিন্তু আমরা দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যেও, ঠিক আছে। আর দেখবে আমি বারবার বলি যেই রকম টাইপের আমি কোশ্চেন করাচ্ছি বা যেগুলো করানো হচ্ছে এই টাইপের কোশ্চেনই থাকবে, যেই মেনের কোশ্চেন আমার করানো হয়। এবং টেলিগ্রামে আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সূত্র বা শর্টকাট গুলো দিয়ে থাকি, ঠিক আছে। তো এখানে কিছু এক্সট্রা কিছু জিনিস তোমরা পেয়ে থাকবে। আমাদের যখন আমরা চ্যাপ্টার নাম বলছি প্রবাহী তড়িৎ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার যার নাম হচ্ছে প্রবাহী তড়িৎ। তার মানে আমাদের যে কারেন্টটা সেটা চলছে, মানে কারেন্টটা চলমান অবস্থায় আছে। তাহলে কারেন্ট কখন আসে না, যখন চার্জের কথা আসে, মানে আধানের কথা যখন আসে তখনই আমাদের কারেন্টের কথা আসে। তাহলে আধান আমরা চার্জ হিসেবে আমি এখানে বলছি, ঠিক আছে। তো চার্জ, এই চার্জ বা আধান কিন্তু দুটো অবস্থায় থাকে, একটা ধরো স্থির অবস্থায় আছে আধানটা, অথবা গতিশীল অবস্থায় আছে, তাই না। দুটো অবস্থা, হয় স্থির অবস্থায় আছে নয় গতিশীল অবস্থায় আছে। যখন আধান স্থির থাকে তখন আমরা যেই চ্যাপ্টারটার পড়ি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্থির তড়িৎ, যেটা আমরা এর আগের যে চ্যাপ্টারটা সেটা, ঠিক আছে। আধান গতিশীল আবার দুভাবে হতে পারে, হয় সমবেগে আছে, সমবেগে থাকা মানে এখানে অ্যাক্সেলারেশন যেটা সেটা 0, আর নয়তোবা অ্যাক্সেলারেশন বা ত্বরণে আছে, সমত্বরণে বা ত্বরণে যাচ্ছে আধানটা, মানে আধানের বেগটা ক্রমশ বাড়ছে। এই দুই ভাবে আধান গতিশীল অবস্থায় থাকতে পারে, হয় সমবেগে আছে, মানে ধরো 40 কিলোমিটার পার ঘন্টা বেগে আধানটা যাত্রা শুরু করলো, তো যাত্রা শেষ অবধি ওর বেগ 40 কিলোমিটার পার আওয়ার, ওর বেগের কোনো চেঞ্জ হয়নি। ওকে, তো এইগুলোকে বলা হয় সমবেগে। তো যখন আধান সমবেগে থাকে তখন আমরা পড়ি প্রবাহী তড়িৎ, যখন আধান সমবেগে থাকে। বাট যখন আধান ত্বরণের মধ্যে থাকে তখন প্রবাহ তড়িতে পড়ি, আর তড়িৎ চুম্বক পড়বো আমরা ওই টাইমে, ঠিক আছে। তড়িৎ চুম্বক বা তড়িৎ চুম্বকীয় আবেশ যেটা বলা হয় ইলেকট্রোম্যাগনেটিজম, ঠিক আছে। তো ওই পোরশনটা আমরা তখন পড়ি যখন ত্বরণের মধ্যে আধান থাকে। আশা করি এইখানে কোনো কিছু অসুবিধা নেই। চার্জ বা আধান বাস্তবে দুটো অবস্থায় থাকে, স্থির অবস্থায় আর গতিশীল অবস্থায়। যখন স্থির অবস্থায় থাকে আমরা স্থির তড়িৎ করি, যখন গতিশীল অবস্থায় থাকে তার আবার দুটো ভাগ হয়, একটা সমবেগে আছে একটা ত্বরণের মধ্যে আছে। সমবেগে থাকলে আমরা পড়বো প্রবাহী তড়িৎ, আর যদি ত্বরণের মধ্যে থাকে তখন তড়িৎ চুম্বক চলে আসে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিজম চলে আসে। এবার আসো, আধান ধরো একটা ওয়্যার নিয়েছি আমি, এই আমার হাতে একটা তার আছে, তো ধরো এই তারটা, ঠিক আছে, এই তারটার একটা ছোট্ট পারা পোর্শন আমি কেটে দিচ্ছি, এইটুকু একটা তার, এই পোর্শন এইটুকু আমি নিয়েছি, ঠিক আছে। এবার ওই পোর্শনটাকে আমি জুম করেছি, ঠিক আছে। জুম করলে ঠিক এরকম দেখাবে, ঠিক আছে, এরকম দেখাবে জুম করলে। ওকে, এবার এখানে যে জুম করেছি এটা জুম করেছি, একে বাইরে থেকে আমি একটা ভোল্টেজ সোর্স এর সাথে কানেক্ট করে দিয়েছি, একটা ভোল্টেজ সোর্স বা একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিচ্ছি, যার এই দিকটা প্লাস এই দিকটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, এই দিকটা প্লাস আর এই দিকটা মাইনাস। তো আমরা এটা তো জানি যে এইখান থেকে স্যার কারেন্ট যাবে, কারেন্টটা কোন দিকে যাবে, এই দিকে যাবে স্যার। আচ্ছা, তো ধরো আই আচ্ছা, কারেন্ট যখন যাচ্ছে আমাদের এইদিকে তখন অবশ্যই আমাদের আধানটা উল্টো দিকে আসে, ইলেকট্রনটা উল্টো দিকে আসে। কেন আসে সে আমি একটু পরে তোমাদের বলবো। তো ইলেকট্রন যেদিকে আসে কারেন্ট তার উল্টো দিকে, কি বললাম, ইলেকট্রন
যেদিকে যায় ইলেকট্রন, যেদিকে যায় আই যায় তার উল্টো দিকে, আই যায় তার উল্টো দিকে। ওকে, বোঝা গেছে? আমাদের আই মানে কারেন্ট বাঁ দিক থেকে ডান দিকে আসছে, মানে প্লাস থেকে মাইনাসের দিকে, আর ইলেকট্রন মাইনাস থেকে প্লাসের দিকে। ঠিক আছে, এবার যদি টি সময় ধরে, টি সময় ধরে কিউ আধান যদি প্রবাহিত হয়, কিউ আধান প্রবাহিত হয়, কিউ আধান প্রবাহিত হয়, এখানে একটা কথা লিখে দিলাম সামনে, যদি যদি টি সময় ধরে ধরো এখান থেকে কিউ মানের আধান প্রবাহিত হচ্ছে, তখন আমাদের যে কারেন্টটা আইটা সেটা কিউ বাই টি হয়। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? এটা আই সমান কিউ বাই টি, এটা ছোটবেলা থেকে পড়ে আসি। এবার ছোটবেলায় মানে ক্লাস 10-এ তোমরা পড়েছো, আর কোথায় পড়েছো, 8-এ মেবি পড়ে থাকবে। তো তখন দেখবে এখানে আয়ের মান যেগুলো সেটা এরকম লেখা থাকতো 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, মানে আয়ের মানটা ফিক্সড। কি বললাম? আয়ের মানটা ফিক্সড। তার মানে এই সূত্রটা কি থাকে? আই থাকে কনস্ট্যান্ট, কোনো কিছুর মান ফিক্স থাকে মানে কনস্ট্যান্ট, মানে হচ্ছে ধ্রুবক, আয়ের মানের কোনো চেঞ্জ হয় না। কোশ্চেনে যদি আয়ের মান 3 অ্যাম্পিয়ার বলে দেয় মানে 3 অ্যাম্পিয়ার, যদি 4 অ্যাম্পিয়ার বলে দেয় তো 4 অ্যাম্পিয়ার। বুঝা গেল? আয়ের মান এরকম। এবার ধরো ওই পোর্শনটাই আমি আবার আঁকছি, এটাই হলো আমাদের ওই তারটা। ঠিক আছে, এবার এই তারটার মধ্যে তো আমাদের যে কারেন্ট, সে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, ধরো 12টা বাজে, ঘড়ির কাঁটায় 12টা বাজে, তুমি তখন এর মধ্যে কারেন্ট মাপা শুরু করলে। ঠিক আছে, মানে 12টা আমি বলবো না, 12টা বেজে 1 সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে, 12টা বাজা 1 সেকেন্ড পর তুমি এখানে কারেন্ট মাপলে, সেই কারেন্টটা ধরো হলো 2 অ্যাম্পিয়ার। 1 সেকেন্ড পেরিয়ে গেল, 12টা বাজার ঠিক 3 সেকেন্ড পর, 12টা বাজার 3 সেকেন্ড পর, মানে ডিফারেন্সটা কত হবে? 2 সেকেন্ডের। তখন আমি কারেন্টটা পেলাম 3 অ্যাম্পিয়ার। 12টা 3 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড আর কত সেকেন্ড দিতে হবে? 2 সেকেন্ড দিতে হবে, সেজন্য 2 সেকেন্ড লিখেছি, 3 অ্যাম্পিয়ার। 12টা বাজার 5 সেকেন্ড। ঠিক আছে, 12টা বাজার 5 সেকেন্ড, ধরো 5 সেকেন্ড পর। ঠিক আছে, তাহলে টোটাল দেখো 2 আর 2 4 একে 5, তাহলে 5 সেকেন্ড, তাহলে 12টা বাজার 5 সেকেন্ড পর ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ওকে, এবার তোমাকে জিজ্ঞাসা করলো তাহলে আয়ের মান কত, তুমি তখন ঘাবড়ে যাবে, স্যার কারেন্টের মান তো আপনি 2 অ্যাম্পিয়ারও দিয়েছেন, 3 অ্যাম্পিয়ারও দিয়েছেন, 5 অ্যাম্পিয়ারও দিয়েছেন, আর আপনি জানতে চাইছেন কারেন্ট, এটা কি করে হয়? তখন আমরা কি করি? তখন আমরা গড় বের করি, গড়। ঠিক আছে, আই এভারেজ বের করি। তাহলে গড় যদি বের করি, তাহলে উপরে থাকবে টোটাল কত কারেন্ট, টোটাল আমাদের কারেন্ট গুলো সব যোগ করে দেবো, 2 + 3 + 5, আর নিচে 2 + 2 + 1। ঠিক আছে, তাহলে 5 আর 3 8 আর 2 10, আর এখানে 5, তাহলে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটাই হলো আই এভারেজ। তার মানে তখন আমরা কি করব? এটা গড় করে দিলাম। বুঝা গেল? এবার দেখো এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এর মধ্যেও আছে, 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এর মধ্যেও আছে, 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এর মধ্যেও আছে, মানে গড় যে নাম্বারটা সেটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আর আর নিচের একটা 2 সেকেন্ড আছে, সবকটার মধ্যেই কিন্তু গড় মানের, গড়ের যে মানটা, সে মানটা তার ভেতরে ঢুকে আছে। এই কনসেপ্টটা মাথায় রেখে দিও যে গড়ের মানটা কিন্তু সবকটার ভেতরে ঢুকে থাকে। এর কনসেপ্টটা দিয়ে একটা আমরা ডেরিভেশন করব, সেখানে কাজে লাগবে। বুঝা গেল? তাহলে আই এভারেজ কখন করব? 12টা বেজে 1 সেকেন্ডে আমি দেখলাম কারেন্ট 2 অ্যাম্পিয়ার, 12টা বেজে আরো ধরো 2 সেকেন্ড পার হলো 3 অ্যাম্পিয়ার, আরো 2 সেকেন্ড পার হলো আমি দেখলাম 5 অ্যাম্পিয়ার। মানে টাইমের সাথে কারেন্টটা চেঞ্জ হচ্ছে। কিন্তু ছোটবেলায় আমরা যখন এটা পড়েছিলাম আই সমান কিউ বাই টি, তখন কারেন্টের মানটা ফিক্সড, 3 অ্যাম্পিয়ার তো 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার তো 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার তো 5 অ্যাম্পিয়ার, কারেন্টের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের মানের পরিবর্তন হতে পারে। বাট এবার ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এক্সাক্ট একটা পয়েন্টে, ধরো আমি ধরলাম, বলতে বললাম যে 3 সেকেন্ডে কত কারেন্ট যাচ্ছে, 3 সেকেন্ডে কত কারেন্ট যাচ্ছে সেটা তুমি আমাকে বলো। তাহলে তুমি কি বলবে? তখন কি করবে? সেই কারেন্টটার নাম কি? সেই কারেন্টটার নাম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, আই, এটাকে বলা হয় আই, আর এখানে হচ্ছে INS,
মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ঠিক আছে। তৎক্ষণাৎ বলা হয় এটাকে, বাংলাতে তাৎক্ষণিকও বলা হয়, যাই হোক তৎক্ষণাৎ বা তাৎক্ষণিক কারেন্ট বলা হয় ওটাকে। একটা পার্টিকুলার টাইমে যখন তোমাকে কারেন্ট জিজ্ঞাসা করবে, মানে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড বা 5 সেকেন্ডে কারেন্ট জিজ্ঞাসা করবে, তখন আই ইনস্ট্যান্ট তোমাকে জিজ্ঞাসা করছে। তার জন্য কি সূত্র হয়? তার জন্য সূত্র হয় ডি কিউ বাই ডিটি। তো থেকে এলো কনসেপ্ট বুঝো। আমরা ছোটবেলায় ভি পড়েছি না, 11-এ ভি মানে বেগ। বেগ সমান কি লিখেছি? ডিএক্স বাই ডিটি। তো এই ডিএক্স বাই ডিটিটা কি? এটা তাৎক্ষণিককে বোঝায়, তাৎক্ষণিক মুভমেন্টে বেগ। টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বেগ কত ছিল গাড়িটার, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে কত ছিল বেগ গাড়িটার, তার জন্য তখন আমরা ভি ব্যবহার করতাম। এটা কি? এটা হচ্ছে ভি ইনস্ট্যান্টেনিয়াস, মানে তাৎক্ষণিক বেগ ওটা। ঠিক সেরকমই এখানে কারেন্টের তাৎক্ষণিক বেগ বোঝাতে, কারেন্টের তাৎক্ষণিক মানকে বোঝাতে ডিকিউ বাই ডিটি কে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আই সমান আমরা লিখবো ডিকিউ বাই ডিটি। এই প্রতিটা জিনিস আমি মার্ক করে দিলাম, কারণ এই সূত্রগুলো আমাদের ব্যবহারই হবে, ভালো রকমের ব্যবহার হবে। হলো? এবার এই তাহলে ডিকিউ সমান আমি কি লিখতে পারি? আই ইনটু ডিটি লিখতে পারি। আচ্ছা, আমাকে ধরো এবার এই আমি শুধু আধানটা চাই, মানে আমি ডিটাকে সরিয়ে দিতে চাই, শুধু আধানটা চাই, তখন আমাকে কি করতে হবে? মানে আমি কিউটা চাই, ইন্টিগ্রেশন করতে হবে তখন। তাহলে ইন্টিগ্রেশন ডি কিউ সমান ইন্টিগ্রেশন আই ইনটু ডিটি। হলো? আচ্ছা, এবার তো এইখান থেকে ইন্টিগ্রেশন ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? শুধু এক্স হয়। ইন্টিগ্রেশন ডিটির কি হয়? টি হয়। সেরকম তো ইন্টিগ্রেশন ডি কিউ মানে শুধু কিউ সমান ইন্টিগ্রেশন আই ডিটি। এই ফর্মুলাটাও আমরা ব্যবহার করব, এখনো শেষ হয়নি, দাঁড়াও, বুঝছি। এবার আমি এই ফর্মুলাটাকে দুটো অন্য পাতায় লিখে দিচ্ছি, যে আই সমান যেটা আমরা জানলাম যে ডি কিউ বাই ডিটি, এটা একটা পার্ট। আরেকটা পার্ট আমরা জানলাম যে কিউ সমান ইন্টিগ্রেশন আই ডিটি। এই দুটো জিনিস আমরা জানলাম। হ্যাঁ স্যার জানলাম। আমাকে বলো যে ডিওয়াই বাই ডিএক্স এর জ্যামিতিক তাৎপর্য কি আর ইন্টিগ্রেশনের জ্যামিতিক তাৎপর্য কি? এটা আমরা 1D মোশন যখন পড়েছিলাম আগের বছরে, সরল রৈখিক গতি, সেখানে তোমাদের যে যেখানেই পড়েছো অবশ্যই এটা জানবে যে ডিওয়াই বাই ডিএক্স আর এই যে ইন্টিগ্রেশন, এদের জ্যামিতিক তাৎপর্য কি? কেউ বলতে পারবে? কমেন্ট অবশ্যই জানো, বলবে আমাকে কিন্তু কমেন্টে। তো ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন, যার যার জ্যামিতিক তাৎপর্য হয় নতি। নতি, এটাকে আবার ট্যান থিটাও বলা হয়। ট্যান থিটা মানে ট্যান থিটাকে নতি বলা হয়। নতি মানে কি? একটা লাইন এক্স অক্ষের সাথে কত কোণ করেছে। ধরো আমি একটা এরকম লাইন টানলাম, ঠিক আছে, তো এই লাইনটা এক্স অক্ষের একটা স্পর্শক টানা হয়, এই বরাবর একটা স্পর্শক টানলাম, তো এই যে এক্স অক্ষের সাথে যেই কোণটা করলো, ঠিক আছে, সেটা কি বলা হয়? নতি। বা ধরো আমি এরকম একটা লাইন টানলাম, এই যে এক্স অক্ষের সাথে যত কোণ করলো সেটা কি বলা হয়? নতি। ওকে, সেটা কি বলা হয়? নতি। এবার ইন্টিগ্রেশনের জ্যামিতিক তাৎপর্য মানে হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া আন্ডার দা কার্ভ। কি বললাম? এরিয়া আন্ডার দা কার্ভ, এরিয়া আন্ডার দা কার্ভ, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের জ্যামিতিক তাৎপর্য। ওকে স্যার, বুঝতে পারলাম। তার মানে আপনি বলছেন যে ডিকিউ বাই ডিটি এটা নতিকে বোঝায়, আর এইখানে যে ইন্টিগ্রেশন দিয়ে আছে সেটাকে বোঝানো হচ্ছে ক্ষেত্রফল। ইয়েস, একদম ঠিক বুঝেছো। এবার শোনো, তো ধরো তোমাকে কিউ আর টি এর গ্রাফ দিয়ে দিল। কি বললাম? কিউ আর টি এর গ্রাফ, কিউ আর টি এর একটা গ্রাফ দিয়ে দিচ্ছে। কেমন গ্রাফ? ধরো তোমাদের এরকম একটা গ্রাফ দিয়ে দিচ্ছে, এরকম। ওকে, এরকম একটা গ্রাফ দিয়ে দিচ্ছে এবং তোমাকে জানতে চাইছে কারেন্টের মান। এট দ্যাট টাইম তুমি কি করবে? তোমাকে জানতে চাইছে কারেন্টের মান, জানতে চাইছে, এরকম একটা গ্রাফ দিয়ে দিচ্ছে। কি করবে তোমাকে তখন? নতি বের করবে। নতি, নতি বের করো, তুমি আয়ের মান পেয়ে যাবে। তার মানে কিউ ও টি এর যে গ্রাফ, কিউ ও টি এর যে গ্রাফ, সেটা আমাদের, সেটা কি দেয়? আই কে দেয়, আই দেয়, মানে কারেন্ট কে দেয়। বুঝা গেল? কিউ আর টি এর গ্রাফ আমাদের কি দেয়? আই কে দেয়, মানে নতি। ও নতিটা কি দেয়? আই কে দেয়। আশা করি বুঝা গেল। এবার ধরো আরো একটা গ্রাফ দিয়েছে। কি গ্রাফ দিয়েছে স্যার? আই এর সাথে কে আছে? ডিটি আছে। তো আই লিখলাম এদিকে, টি লিখলাম এরকম।
এবার ধরো এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এরকম এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে, একটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ বা ত্রিভুজ টাইপের গ্রাফ দিয়ে দিয়েছে। তো এখান থেকে এর যে ক্ষেত্রফল, এই যে এটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে, এর ক্ষেত্রফল থেকে কি পাবো, আধান পাবো, কিউর মান পাবো। তাহলে আই ও টি এর যে গ্রাফ, আই ও টি এর গ্রাফ, ঠিক আছে, গ্রাফের ক্ষেত্রফল, গ্রাফের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা নতি লিখে দিলাম, নতি, গ্রাফের ক্ষেত্রফল থেকে আমরা কিউ পাই, ঠিক আছে। এর উপরে কিন্তু জেইএমএন এর কোশ্চেন এসেছে, খুব ভালো করে বুঝে নাও যে ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই ডিটি মানে নতি, তার মানে এখানে গ্রাফের কথা আসছে, মানে কিউ আর টি এর যে গ্রাফ, সেই গ্রাফ থেকে, সেই গ্রাফের যে নতি, সেই নতি থেকে আমি কারেন্টকে পাচ্ছি। আর আই এর টি এর যে গ্রাফ, সেখান থেকে আমি আধানকে পাচ্ছি। সিম্পল ভাবে শর্টকাট নিয়মটা দেখে নাও, এটা হচ্ছে কিউ, ওকে, আর এটা হচ্ছে আই। আচ্ছা, অন্য কালিতে লিখে দিচ্ছি আমি শর্টকাটটা, দেখো আমার বানানো শর্টকাট, মনে রেখে দিও, কাজে লাগবে। এইখানে ধরো কিউ আছে আর এখানে আছে আই, কিউ ভার্সেস টি এর গ্রাফ আর আই ভার্সেস টি এর গ্রাফ। তো কিউ ভার্সেস টি থেকে আই ভার্সেস টি তে গেলে আমাদের লাগবে কি, আমাদের লাগবে তখন নতি, ওকে। আর আই ভার্সেস টি থেকে কিউ ভার্সেস টি তে এলে আমাদের লাগবে ক্ষেত্রফল, ওকে, ক্ষেত্রফল। আমি নতিটাকে লিখে দিলাম এম আর ক্ষেত্রফলটাকে এ দিয়ে লিখে দিলাম। এই জিনিসটা মাথায় রেখে দিও, কারণ এর উপরে কোশ্চেন বারংবার জিজ্ঞাসা করে। অবশ্য এখানে আমাদের কিউ কিউ জায়গায় সমীকরণও দিয়ে দেয়, ঠিক আছে, আমরা এক্সাম্পলে আসছি তখন তোমরা বুঝবে, আরো আরো ডিটেলসে বুঝবে ব্যাপারটা। দেখো প্রথম একটা কোশ্চেনকে দেখো, এখানে কি দিয়ে দিয়েছে, আয়ের মান দিয়ে দিয়েছে, আর আমাদের দেখো আই বলে দিয়েছে, ঠিক আছে, এক কথায় আমাদের এখানে আই বলে দিয়েছে এবং আমাদের আধান কত জানতে চাইছে। এবার তুমি দেখবে যে আই সমান, স্যার আমি তো জানি ডি কিউ বাই ডিটি, ওকে, আমাকে কি করতে হবে, এইদিকে আমাকে একটু গুণ করতে হবে, মানে আমাকে করতে হবে ডি কিউ সমান আই ইন্টু ডিটি, এবার একটা ইন্টিগ্রেশন করতে হবে এবং এইদিকে একটা ইন্টিগ্রেশন দিতে হবে, তারপরে কিউ সমান ইন্টিগ্রেশন আই ইন্টু ডিটি, ওকে। এবার আই এর দেখো মান তোমাকে বলে দিয়েছে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, বাইরে একটা ডিটি দিলাম। শুধু তাই না, এখানে দেখো টাইম বলে দিয়েছে t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু 2 সেকেন্ড, তার মানে এখানে 0 থেকে 2 সেকেন্ড, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট, ওকে। যদি 2 থেকে 4 বলতো তো 0 এর জায়গায় 2 বসাতাম আর 2 এর জায়গায় আমি 4 বসাতাম, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এর যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে পাওয়ার 1 বেড়ে যায়, মানে 2 প্লাস 1 হয়, আর নিচেতেও 2 প্লাস 1 হয়, ওকে। বাট এরকম যদি ইন্টিগ্রেশন থাকে 3x স্কোয়ার, তাহলে 3টা প্রথমে বাইরে বেরোবে, যেহেতু ওটা ধ্রুবক, যে কোনো নাম্বারই ধ্রুবক হয় সেজন্য ধ্রুবকটা আগে বাইরে বেরোবে, তারপরে ওর পাওয়ারে 1 যোগ হবে 2 প্লাস 1, আর নিচেতেও সেম ওটাই থাকবে 2 প্লাস 1। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়ম। অবশ্যই এখানে প্লাস সি থাকবে, ঠিক আছে, অবশ্যই এখানেও প্লাস সি থাকবে। যদি লিমিট দেওয়া না থাকে তখন এই সিটা আসে, যদি লিমিট দেওয়া থাকে তখন কিন্তু এই সিটা আসে না। এবার অনেক সময় এরকমও হয় যে লিমিট দেওয়া নেই কিন্তু অপশনে তোমরা সি পাবে না, তো তখন সি কে তোমরা হাঁটে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এখানে আমরা ইন্টিগ্রেশন করব, তার মানে আমি এখানে 3 তো রইলো, টি স্কোয়ারের যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়ার 1 বেড়ে যাবে, 2 প্লাস 1 মানে 3, আর নিচেও 3 প্লাস 2, টি এর পাওয়ার কত হচ্ছে 1, তাহলে ওর পাওয়ারও যদি বেড়ে যায় তাহলে 1 বাড়বে, মানে 2 হবে, আর নিচেতেও 2 প্লাস। যদি এরকম থাকে কোনো জায়গায়, ধরো 3 আর ডিএক্স আছে, এর ইন্টিগ্রেশন যদি হয় তাহলে সংখ্যাটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স রইল, শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তাহলে কি হলো 3x। সেম একই রকম দেখো 5 আছে আর ডিটিটা যদি গুণ করো তাহলে 5 ডিটি, তাহলে এর উত্তর কি হবে 5 ইন্টু টি। আর এখানে আমাদের আপার লোয়ার লিমিট আর আপার লিমিট বসালাম, তাহলে দেখো 3 এর সাথে 3 কাটছে, 2 এর সাথে 2 কাটছে, ঠিক আছে। প্রথম আমাদের আপার লিমিট বসাতে হবে টি এর জায়গায়, কারণ দেখো এখানে টি সমান 0 থেকে 2 সেকেন্ড বলেছে, ঠিক আছে, টি সমান 0, তাহলে টি এর জায়গায় প্রথম আমরা আপার লিমিট বসাবো। তো টি এর জায়গায় এটাই প্রথম আমি আপার লিমিট বসাচ্ছি 2 এর কিউব প্লাস, এই টি এর জায়গায় আপার লিমিট বসাচ্ছি 2 এর স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 বসালাম, ওকে,
মাইনাস, এবার কি করব, মাইনাস দিতে হয় একটা, মাইনাস দেওয়ার পর লোয়ার লিমিট বসাও টি এর জায়গায়, তাহলে টি এর জায়গায় এখানে শূন্য বসাবো, প্লাস শূন্য বসাবো, আবারও প্লাস শূন্য বসাবো, তাহলে উত্তর এখানে হলো 2 এর কিউব মানে 8, আর এখানে 2 এর স্কোয়ার মানে 4, আর এখানে হচ্ছে 10, ঠিক আছে। তাহলে 8 আর 4 12, 12 আর 10 22, তাহলে উত্তর আমাদের হচ্ছে, দেখো আমার কার মান চেয়েছে, আধানের মান চেয়েছে, তো তাহলে 22 কুলম হবে আমাদের উত্তর। আশা করি কোনো ডাউট নেই, এরপরেও যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা গ্রাফ দিয়ে দিয়েছে আই এর সাথে টি এর গ্রাফ, আমাকে গ্রাফ দিয়েছে আই এর সাথে টি, আমাকে চাইছে কিউ। আমি পেছনে চলো, আই এর সাথে টি এর গ্রাফ দিয়ে দিয়েছে আর আমাকে চাইছে কিউ, তো আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে এই গ্রাফটার ক্ষেত্রফল সেটাই আমাকে কি দেবে, আধান, সেজন্য কিউ সমান ডাইরেক্ট লিখলাম। এবার এই যে চিত্রটা আছে, তোমাকে দেখে কি মনে হচ্ছে, চিত্রটা চতুর্ভুজ, আয়তক্ষেত্র, গোলক, না স্যার তাহলে কি একটা ত্রিভুজ মনে হচ্ছে। সো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হয় আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তো হাফ, ভূমি মানে কত, এই দিকটা এক্স অক্ষ বরাবর যেটা সেটা ভূমি। আচ্ছা, 0 থেকে চলা শুরু হয়েছে 4 ঘর অবধি, ঠিক আছে, তাহলে 4 মানে 4 ঘর সে গেছে, 0 থেকে 10 অবধি গেছে মানে 10 ঘর সে গেছে, তাহলে 2 দ্বিগুণে 4, 2 10 20 কুলম উত্তর। বোঝা গেল গ্রাফের অঙ্ক কেমন করে করে। এবার এই অঙ্কটাই আসো, যেটা আমাদের যেই মেন 2019 সালে এসছে। এখানে বলেছে এই পার্টিকুলার 4 সেকেন্ডে আয়ের মান বের করতে, ঠিক আছে। এবার আমরা জানি যে আই সমান ডি কিউ বাই ডিটি, মানে কিউ আর টি এর গ্রাফের যে নতি, সেই নতি থেকে আমরা আই পাই, ভালো কথা। আর নতি মানে আমি কি বলেছিলাম, এক্স অক্ষের সাথে একটা লাইন কি কোণ করেছে সেটাকে নতি বলে। এবার দেখো 4 সেকেন্ড মানে এটা, আর এই পুরো লাইনটা দেখো সমান, মানে এক্স অক্ষের সাথে সমান্তরালে আছে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের সাথে কোণ কত, এক্স অক্ষের সাথে কোণ কত, এক্স অক্ষের সাথে কোণ কত, 0 ডিগ্রি, এক্স অক্ষের সাথে কোণ 0 ডিগ্রি, সেজন্য আয়ের মান হয়ে যাবে 0। বোঝা গেল, এটা হচ্ছে যেই মেন 2019 সালের কোশ্চেন, ঠিক আছে। খুব বেসিক জিনিস যেগুলো পড়লাম, বাট ভীষণই ইম্পর্টেন্ট। এবার আমরা যেই কনসেপ্টটায় আসছি, সেই কনসেপ্টটা হচ্ছে ওহমের সূত্র। কি কনসেপ্ট, ওহমের সূত্র। আচ্ছা, ওহমের সূত্র আমরা কি জানি, ওহমের সূত্র ছোটবেলা থেকে আমরা জানি। ধরো একটা আমরা এরকম তারকে নিয়েছি, সেই তারটাকে জুম করেছি, ঠিক আছে। জুম করার পর সেই তারটাকে আমরা একটা ব্যাটারি সোর্স দিয়ে কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে। ব্যাটারির ভোল্টেজ ছিল ভি, তখন এর মধ্য দিয়ে একটা কারেন্ট যায় আই, এবং ইলেকট্রনটা উল্টো দিকে যায়, যেটা আমরা এক্ষুনি জানলাম, ঠিক আছে। এবার তো ওহম বলছে, এবার ওহম কি করলো, প্রথমে ধরো ভি এর জায়গায় ওহম কি করেছে, 10 ভোল্ট বসিয়েছে, ঠিক আছে। তখন ধরো কারেন্ট যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার, তো কি করলো, 10 ভোল্টের জায়গায় 20 ভোল্ট করলো, 20 ভোল্ট করলো, এই 2 এর জায়গায় এটা 2.5 অ্যাম্পিয়ার হয়ে গেল। তো 20 জায়গায় ওহম 30 ভোল্ট করলো, তখন এটা 3 অ্যাম্পিয়ার হয়ে গেল। তো ওহম এটা লক্ষ্য করছে যে আমি ভোল্টেজকে যত বাড়াচ্ছি কারেন্টের মানও তত বাড়ছে। কি বললাম, ভোল্টেজও ওহম বাড়াচ্ছে আর কারেন্টের মানও বাড়ছে। তখন সে একটা সূত্র এলো যে ভোল্টেজ আর কারেন্ট এরা তাহলে পরস্পর সমানুপাতিক। কি বললাম, ভোল্টেজ আর কারেন্ট পরস্পর সমানুপাতিক। একটা সমানুপাতিক চিহ্ন দিলাম, যদি কাউরির এইটা জানা থাকে আমাকে বলবে যে সমানুপাতিকের আগে কি লিখবো এবং সমানুপাতিকের পরে কি লিখবো, মানে নিয়মটা কি, সমানুপাতিকের আগে কি লেখা হয় আর সমানুপাতিকের পরে কি লেখা হয়। তো সমানুপাতিকের আগে লেখা হয় ফলাফল, আর সমানুপাতিকের পরে লেখা হয় কারণ, অল টাইম। এবার আমাকে বলো, কারেন্টের জন্য বিভব হয়েছে মানে ভোল্টেজ হয়েছে, না ভোল্টেজের জন্য কারেন্ট হয়েছে। কি বললাম, ভোল্টেজ দেওয়ার ফলে কারেন্ট হয়েছে, না কারেন্ট দেওয়ার ফলে ভোল্টেজ হয়েছে। অবশ্যই স্যার আপনি ভোল্টেজ দিচ্ছেন তারপরেই তো কারেন্ট হয়েছে, তা না হলে তো কারেন্ট হতো না, এটাই তো। ভোল্টেজকে দিয়েছি তারপরেই তো কারেন্ট হয়েছে, তার মানে কারেন্টটা ফলাফল। তো কারেন্টটা আমাদের ফলাফল আর ভোল্টেজটা হচ্ছে কারণ। তো এইখান থেকে তাহলে সমানুপাতিকটাকে তুলবো, তুলে আমাকে একটা ধ্রুবক বসাতে হয়। তো সমানুপাতিক তুলে আমি একটা ধ্রুবক বসালাম জি, আর
তার সঙ্গে হলো ভি গুণ হলো। আচ্ছা স্যার বুঝলাম, আমরা তো জানি স্যার ভি সমান আই আর, আসবে আস্তে আস্তে আসবে। তো আই সমান জি ভি এলো, ধরো এই যে ভিটা আছে এটা আমি মুছে দিলাম, ভি নাই, ভি এর কথা ভুলে যাও, ভি নেই। এবার আমাকে বলো এই জিটা আইটাকে সাপোর্ট করবে কিনা? অবশ্যই স্যার জিটা আইটাকে সাপোর্ট করবে, কারণ আই আর জি তাহলে সমান হয়ে গেল, জি বাড়লে আই বাড়বে, আই বাড়লে জি কমবে, মানে আই এর সাথে জি এর সমানুপাতিক সম্পর্ক। আর আই এর সাথে জি এর যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকতো তাহলে 1/g আকারে আসতো স্যার, কিন্তু এখানে তো সেরকম নাই। আই সমান জি আছে মানে সমানুপাতিকে আছে, এক কথায় ভি কে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি ধরো। ওকে, তাহলে আই বাড়লে জি বাড়বে, আই কমলে জি কমবে, তাহলে জি আই কে সাপোর্ট করছে, সেজন্য এই জি এর একটা নাম হচ্ছে হচ্ছে পরিবাহিতাঙ্ক। কি নাম? পরিবাহিতাঙ্ক, সরি জি এর নাম পরিবাহিতা, সরি সরি সরি, জি এর নাম হচ্ছে পরিবাহিতা, মানে কারেন্টকে যেতে সাহায্য করে। ঠিক আছে, কারেন্টকে যেতে সাহায্য করে, লিখে দিলাম, কারেন্টকে যেতে সাহায্য করে, কারেন্টকে যেতে হেল্প করে। ঠিক আছে, হেল্প করে কে না এই জি, সেজন্য এর নাম কি? পরিবাহিতা। এবার আমি ভি কে এখানে আগে যেমন ছিল সেমন করে দিলাম। এবার তো জি তো আমাদের সাপোর্ট করছে, সেজন্য জি সমানুপাতিক আছে। এবার ধরো কেউ কারেন্টকে যেতে আটকাচ্ছে, তাহলে সেটা জি এর অপোজিট হবে, তাই না? আমাকে জি কারেন্টকে যেতে সাহায্য করছে, সেজন্য তার নাম পরিবাহিতা। এবার যে কারেন্টকে যেতে আটকাবে সে কি হবে? জি সমান লিখবো, মানে জি এর সাথে তার সম্পর্কটা জানতে চাইছি আমি, জি এর সাথে তার সম্পর্ক কি সমানুপাতিক হবে না ব্যস্তানুপাতিক হবে? অবশ্যই স্যার ব্যস্তানুপাতিক হবে। জি যদি যেতে সাহায্য করে কারেন্টকে, তাহলে জি এর জায়গায় আমি যাকে বসাবো সে কারেন্টকে আটকাবে, যেতে দেবে না, সেই জন্য এইখানে বসানো হয় 1/r ইন্টু ভি। সেখান থেকে আমাদের এই যে ভি সমান আই আর এই সূত্রটা কিন্তু আসে। তাহলে জি সমানের যদি আমি জানতে চাই, তাহলে জি সমান আমাদের হবে 1/r, আর এই আরটাকে বলা হয় রোধ। মানে রোধের কাজ কি না, এ কারেন্টকে যেতে আটকায়, এ কারেন্টকে যেতে দেয় না, কারেন্টকে যেতে আটকায়। ওকে, রেজিস্ট করে, ফ্লো অফ কারেন্টকে রেজিস্ট করে, সেজন্য এর নাম রেজিস্ট্যান্স, আর ওর নাম পরিবাহিতা। এবার গ্রাফ দেখবো কিছু, ঠিক আছে, গ্রাফ দেখবো, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যা যা পড়াচ্ছি সবই কিন্তু ইম্পর্টেন্ট, এবং খাতায় তোমরা নোট করতে যাও, এখানে কিছু একটা সমস্যা হয়েছে। তো ভি এর সাথে আই এর গ্রাফ আমি এঁকেছি, আর এই দিকটায় আই এর সাথে ভি এর গ্রাফ আমি এঁকেছি। ঠিক আছে, ভি এর সাথে আই এর গ্রাফ আর আই এর সাথে ভি এর গ্রাফ আমরা এঁকেছি। তো আমরা এটা জানি যে ভি সমান আই আর ভিটা কোথায় আছে? ওয়াই অ্যাক্সিসে, তাহলে ভি এর তলায় আমি ওয়াই লিখতে পারি। আচ্ছা, এই যে আর আই লিখলাম, এটা না করে আমি প্রথম আর লিখলাম, তারপরে আই লিখলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এখানে আমি এম এক্স লিখতে পারি। হ্যাঁ স্যার, ওয়াই এর সাথে তাহলে ভি ম্যাচ খাচ্ছে, আর আই এর সাথে আমাদের এক্স ম্যাচ খাচ্ছে। হ্যাঁ স্যার, ওয়াই অ্যাক্সিসে ভি আছে আর এক্স অ্যাক্সিসে আই আছে। তাহলে এম কাকে ডিনোট করছে? আচ্ছা আগে বলো এমটা কি? এমটা হচ্ছে নতি, তার মানে এটা হচ্ছে নতি। এই নতি ভি আর আই এর যে গ্রাফ, নতি কাকে বোঝাচ্ছে? নতি রোধকে বোঝাচ্ছে। অনেক সময় কোশ্চেন দেবে এরকম, ভালো করে দেখো, এখানে ভি দিয়ে দিল, এইখানে আই দিয়ে দিল, ঠিক আছে, এরকম একটা ধাতু, এখানে আর একটা ধাতু, এ আর বি দুটো ধাতু দিয়ে দেবে। এবার পরীক্ষায় কোশ্চেন জানতে চাইবে এ এর রোধ বেশি না বি এর রোধ বেশি, এরকম কোশ্চেন হয়। তাহলে আমি বলেছি যে নতি মানে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল, এটা ধরো থিটা বি আর এটা ধরো থিটা এ ধরো, তাহলে অবশ্যই থিটা এটা কি বড় হচ্ছে, মানে এর অ্যাঙ্গেলটা বেশি, তার মানে রোধ অফ এ মানে আর এর যে রেজিস্ট্যান্স সেটা বেশি, আর বি এর যে রেজিস্ট্যান্স সেটা কম। বুঝা গেছে? সেম। এবার এই একইভাবে আমি এই দিকেরটায় আসছি, ধরো ভি সমান আই আর, তো এখানে আমি ওয়াই সমান এম এক্স লিখতে পারি না? স্যার না স্যার, এখানে লিখতে পারবেন না, কারণ এখানে ওয়াই অক্ষতে তো আই আছে। তাহলে আই সমান আমরা এটা লিখবো 1/r ইন্টু ভি। এবার দেখো তো ওয়াই সমান এম ইন্টু এক্স ম্যাচ খাচ্ছে, ওয়াই এর সাথে আই আর এক্স এর সাথে ভি ম্যাচ খাচ্ছে। হ্যাঁ স্যার খাচ্ছে। তাহলে এবার বলো এখানে যে নতিটা, সেই নতিটা কাকে ডিনোট করছে? এর যে নতি, এর নতিটা কাকে ডিনোট করছে? 1/r।
তার মানে এই নতিটা পরিবাহিতাকে ডিনোট করছে, জি কে ডিনোট করছে। ঠিক আছে, তো এইখানে এই গ্রাফটা যদি আই আর ভি এরকম করে দিতাম তাহলে বি এর রেজিস্ট্যান্স বেশি হতো, আই এর রেজিস্ট্যান্স কম হতো। মাথায় ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এগুলো নিট বা জেইর জন্য বলো, তোমাদের এইচএস এর জন্য বলো, ভীষণ ইম্পর্টেন্ট। এটা গেল ওহমের সূত্রের জন্য এতটুকু। ঠিক আছে, এবার ধরো আমাদের রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, রোধের নির্ভরতা। ওকে, আমাদের হেডিং হচ্ছে রোধের নির্ভরতা, মানে হচ্ছে রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা পড়বো আমরা। তো সেম একই রকম ধরো আমি একটা আবার সে ওয়্যার নিয়েছি ছোট পারা, এই ওয়্যারটাকে আমি একটা তারের সাথে মানে নিজে ভোল্টেজের সাথে যুক্ত আছে, এখানে আমাদের কারেন্ট যাচ্ছে আই। আচ্ছা, এর যে লেন্থ সেই লেন্থটা হচ্ছে এ, আর এই যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা হচ্ছে এ। কথা বলি শোনো, ক্যানের থামস আপ খেয়েছো সবাই, ক্যানের মধ্যে সবাই থামস আপ খেয়েছো। তো ক্যানের কটা তল থাকে দেখো, দুদিকে দুটো সমতল থাকে আর একটা তল রাউন্ডেড থাকে না। হ্যাঁ, যদি বলি ক্যানের ক্ষেত্রফল, কি বললাম, যদি বলি ক্যানের ক্ষেত্রফল তাহলে তিনটে তল আসে, ডান দিক বাঁ দিক দুটো সমতল আর পুরো রাউন্ডেড একটা তল, এর হচ্ছে ক্যানের পুরো ক্ষেত্রফল। বাট যদি বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাহলে শুধু সমতলটার কথা বলছি, দুদিকে যে দুটো সমতল আছে সেই সমতলটার কথা বলা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিও। ঠিক আছে, তো এখানে যেটা এ সেটা হচ্ছে এই দিকের সমতল আর এই দিকের সমতলটার ক্ষেত্রফলকে বোঝাচ্ছি। ঠিক আছে, তো আমরা ছোটবেলায় জানি যে রোধ এটা সমানুপাতিক হয় দৈর্ঘ্যের সাথে, আর রোধ ব্যস্তানুপাতিক হয় আমাদের ক্ষেত্রফলের সাথে, ছোটবেলা থেকে এটা জেনে আসছি আমরা। তো সেখান থেকে আমাদের আর সমান রো ইন্টু এল বাই এ আসে, যেখানে রোটাকে বলা হয় রোধাঙ্ক। কি বলা হয়, রোধাঙ্ক বলা হয়, বা আপেক্ষিক রোধও বলা হয় একে। আর সমান রো এল বাই এ, এই সূত্রটা দিয়েও কিন্তু এখন অবধি তোমরা ছোটবেলায় শিখেছো ঠিকই, বাট এই সূত্রটা দিয়ে কিন্তু অঙ্ক হয় আমাদের জেইতে এসে, নিটেতেও আসে। ওকে, তো রোধের নির্ভরতা, রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, রো এল আর এ। এবার এল, তাহলে এই রোটা কি, এই রোটা হচ্ছে রোধাঙ্ক। এই রোটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, প্রথমত ম্যাটেরিয়াল, এখানে কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, তার মানে ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, এক নম্বর কি লিখবো না, এটা ধাতুর প্রকৃতির উপর নির্ভর করছে। দু নম্বর, এটা টেম্পারেচার বা উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, উষ্ণতার উপর এ ডিপেন্ডেন্ট। তাহলে আর কি কি বিষয়ের উপর নির্ভর করে, এখানে লিখে দিলাম নির্ভর করে। তাহলে আর কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আর আমাদের নির্ভর করছে দৈর্ঘ্যের উপরে। হ্যাঁ স্যার, দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। এ আছে, তাহলে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছে স্যার। হ্যাঁ, ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছে। আর এই যে রো এর উপর ডিপেন্ড করছে, আর রো নিজেই আবার ধাতুর প্রকৃতি আর উষ্ণতার উপর নির্ভর করছে। তাহলে এটাও ধাতুর প্রকৃতি। ঠিক আছে, আর ধাতুর প্রকৃতি আর উষ্ণতার উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে রোধ চারটে বিষয়ের উপর ডিপেন্ড করছে আর রোধাঙ্ক দুটো বিষয়ের উপর ডিপেন্ড করছে। এবার বুঝো, কোন একটা ধাতুর রোধাঙ্ক যদি কম হয়, কোন একটা ধাতুর রোধাঙ্ক কম হয়, রোধাঙ্ক মানে কি, রোধের সাথে সমান আছে, তার মানে আটকানোর চেষ্টা করবে, কারেন্টকে যাতায়াত করা আটকাবে। ঠিক আছে, তাহলে কোন একটা ধাতুর রোধাঙ্ক কম মানে ওর ভেতর দিয়ে কারেন্ট ভালো করে যেতে পারবে, এটা মাথায় ঢুকাও। রোধাঙ্ক কম মানে কারেন্ট ভালো যেতে পারবে, সব থেকে ভালো কারেন্ট যেতে পারে এ জি। ঠিক আছে, যে ধাতু তার মধ্য দিয়ে সব থেকে ভালো, রূপো বলা হয়, রূপো যেটা। ঠিক আছে, তারপরে আছে কপার, তারপরে আছে অ্যালুমিনিয়াম। এই উপরে কিন্তু যে মেনে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, বই দেখবে একটা ছক আছে। ঠিক আছে, যে কার রোধাঙ্ক কম কার রোধাঙ্ক বেশি, বাস একবার চোখ বুলিয়ে রেখে দিও ছকটাকে। যে কোনো বই তুমি যাবে, তুমি সাতরা যাবে, ছায়া যাবে, যে কোনো একটা বই যাবে, দেখবে ছক আছে রোধাঙ্কের। তো ওই ছকটার মান তোমাকে মনে রাখতে হবে না, তুমি যা সিরিজটা, কিছু সিরিজ 5-6টা সিরিজ যেন মনে থাকে। তো সবার আগে দেখবে রূপা সবার উপরে আছে। এবার রূপা কস্টলি বলে রূপাকে ব্যবহার করা হয় না যে কোনো তার হিসেবে, কিন্তু তামার তার আমরা দেখবে ব্যবহার করে থাকি। সো তামা, তারপরে ব্যবহার হয় অ্যালুমিনিয়াম। ওকে, কারণ ওদের রোধাঙ্কের মানটা কম হয়, রূপার সব থেকে কম, তারপরে কপারের কম, তারপরে হয় অ্যালুমিনিয়ামের কম। নেক্সট কনসেপ্ট যেটা, টান করা তারে, কি বলছি শোনো, টান করা তারে রোধের প্রভাব, টান করা তারে
রোধের প্রভাব, এই কনসেপ্টটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় লাগে। মানে এটা ধরো একটা তার, ঠিক আছে, এই তারটাকে আমি টেনেছি, তো তারটাকে টানলে স্বাভাবিকভাবেই তার দৈর্ঘ্যটা বড় হবে, তাই না, তার দৈর্ঘ্য বড় হবে। তো ওই যে দৈর্ঘ্যটা বড় হলো, ওটা রোধের ওপরে কেমন ভাবে প্রভাব ফেলছে সেটাই আমরা জানবো, ঠিক আছে। তো একটা তার, আরেকটা জিনিস মনে রেখে দিও যে আমি ধরো তারটাকে যদি বড় করি, তারটাকে বড় করি, ওর ভরের তো কোনো পরিবর্তন হয় না, আর উপাদানের ঘনত্বেরও কোনো পরিবর্তন হয় না। তো এই রকম এই যে তার, এই যে টান করা তারের রোধের প্রভাব যখন আমরা করব, তখন ভিটা আমরা ধ্রুবক ধরবো, মানে ওর আয়তনের কোনো চেঞ্জ হয়নি, এটাই আমরা ধরবো। মানে প্রাথমিক আয়তন যা আছে অন্তিম আয়তনও তাই আছে। এবার ধরো এটা একটা তার ছিল, এটা একটা তার, ওকে, এটা একটা তার প্রাথমিক অবস্থায়। এবার একে বড় করেছি টেনে, এরকম বড় করেছি, তো এর যে ক্ষেত্রফলটা সেটা এ, আর এর যে দৈর্ঘ্যটা সেটা এল। এবার বড় করার পর এর দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেছে এল ড্যাশ, আর ক্ষেত্রফলটাও চেঞ্জ হয়ে গেছে এ ড্যাশ। তাহলে এর ক্ষেত্রফল কি ছিল এ ইন্টু এল, এর ক্ষেত্রফল এ ড্যাশ এল ড্যাশ। ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য, সরি আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা মানে তো আয়তন। তাহলে এই এ যেটা আছে এর ভেতরে দৈর্ঘ্য আর প্রস্থটা ঢুকে আছে, তার সাথে এল কে গুণ করেছি, তার মানে এটা আমি আয়তন পেয়েছি। তাহলে এটা প্রাথমিক আয়তন, এটা অন্তিম আয়তন। তাহলে এ এল সমান এ ড্যাশ এল ড্যাশ, এটা লেখা যায় এই কনসেপ্টটার জন্য, ঠিক আছে। এবার আমাদের যে ধরো একটা তারকে টেনে, ঠিক আছে, টেনে এন গুণ করা হয়েছে, এন গুণ করা হয়েছে, এর মানে কি একটা তারকে টেনে এন গুণ করা হয়েছে। নিটের কনসেপ্ট বলছি, পিওর তোমাদের তোমাদের কোশ্চেন ব্যাংকে মেবি প্রথম পাতার শেষের দিকে দেখবে, নিচের দিকে পর পর এই কনসেপ্টের উপরে কোশ্চেন আছে, পর পর একদম 7-8টা কোশ্চেন পাবে। এবং নিটের পিওয়াই কিউতে তুমি যাবে সেম টু সেম 2013 সাল 2017 সালে এই কনসেপ্টের উপরে কোশ্চেন এসছে, সেজন্য ইম্পর্টেন্ট, ভেবে একটু মনোযোগ সহকারে শোনো। এবার আমি তারটাকে এখানে এন গুণ এন টাইমস বড় করেছি, ঠিক আছে, 1 গুণ হতে পারে, 2 গুণ হতে পারে, 3 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে, একবারে এন গুণ বড় করেছি। তো আমাদের যে তার মানে ও মানে প্রাথমিক যে দৈর্ঘ্য তার এন গুণ, তার মানে এল ড্যাশটা প্রাথমিকের এন গুণ, এন ইন্টু এল লেখা যায়। তোমার কাছে ধরো টাকার কথা বলছি, তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকা, ঠিক আছে, এরপর তোমাকে টাকা দেওয়া হলো, তাহলে টাকার পরিমাণটা চেঞ্জ হলো, টাকার পরিমাণটা চেঞ্জ হয়ে গেল। এবার তোমাকে বলা হলো এবার তোমার কাছে 50 টাকা দিয়ে দেওয়া হলো, 50 টাকা দিয়ে দেওয়া হলো, তাহলে প্রাথমিকের কত গুণ তোমাকে টাকা দেওয়া হলো, তাহলে 50 টাকা যদি দিয়ে দিই 50 টাকা, তাহলে 5 ইন্টু 10 লিখতে পারি, তার মানে 5টি লেখা যায়। তাহলে আমার টাকা কত গুণ হলো 5 গুণ হলো। এটাও সেরকম, আমি একটু এন গুণ টেনেছি, প্রাথমিকের এন গুণ, সেজন্য এন এর সাথে এল গুণ করেছি, ঠিক আছে। এল ড্যাশ সমান কি লিখলাম এন এল। এবার এই মানটা যদি এই সমীকরণে বসাই, যে এল ড্যাশের মানটা এখানে যদি বসাই, তাহলে এ এল সমান এ ড্যাশের জায়গায় এ ড্যাশ আছে, আর এখানে যে এল ড্যাশটা আছে এর জায়গায় এন ইন্টু এল বসাবো। তাহলে দেখো এল আর এল কেটে গেল, তাহলে এ ড্যাশ সমান আমি কি লিখবো এ বাই এন লেখা যায়, এ ড্যাশ সমান এ বাই এন, হ্যাঁ স্যার লেখা যায়, লেখা যায়। আচ্ছা একটু আগে একটা সূত্র শিখলাম না, আর সমান সরি আর এরকম লেখা যায় না, আর সমানুপাতিক এল বাই এ লেখা যায় না এটা, হ্যাঁ স্যার লেখা যায়, লেখা যায়। এবার ধরো আর ওয়ান আর আর টু, আর ওয়ানটা হচ্ছে প্রাথমিক, ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক, আর আর টু যেটা এটা ধরো অন্তিম, ঠিক আছে। তো আর ওয়ান সমান আমরা কি লিখতে পারি এল ওয়ান সরি এল বাই এ নর্মালি লিখতে পারি, বাট আর টুর জন্য উল্টো হয়ে যাবে, ওপরে চলে যাবে এ ড্যাশ আর নিচেই চলে যাবে এল ড্যাশ। তাহলে এবার দেখো আমি জাস্ট এখানে মানগুলো পুট করব, তাহলে এল এর জায়গায় এল থাকলো, এল ড্যাশের জায়গায় এন ইন্টু এল বসালাম ইন্টু এই এ ড্যাশের জায়গায় কি বসাবো এ বাই এন, তাহলে এ আর নিচেই এন ইন্টু নিচে একটা এ আছে না, সো সেই এটা, তাহলে এর সাথে এ কাটলো, এল এর সাথে এল কাটলো, তাহলে 1/n স্কোয়ার হলো, এটা হচ্ছে r1 বাই r2। আমি জানতে চাইছি অন্তিমে কি হলো, তাহলে অন্তিমে যদি জানতে চাই তাহলে r2 সমান n স্কোয়ার ইন্টু r1, মানে প্রাথমিকের
এন স্কোয়ার টাইম হয়ে গেল। মানে ধরো প্রাথমিকে একটা একটা ধরো রোধ আছে, ধরো এটা রোধ আছে 16 ওহম, কথার কথা 16 ওহম হলে বড় হয়ে যাবে, ধরো আমি 2 ওহম আছে রোধ, একে টেনে এর দৈর্ঘ্যটা আমি দুগুণ করলাম, 2 গুণ করলাম, ঠিক আছে? তাহলে অন্তিম রোধ যদি বের করতে হয় কত গুণ করলাম? 2 গুণ। এই এন এর জায়গায় যদি 2 বসাই তাহলে কত হবে? 4, 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু R1 মানে প্রাথমিকের দৈর্ঘ্য কত ছিল, সরি প্রাথমিকের রোধ কত ছিল, 2, তাহলে 4 দুগুণে 8 ওহম, তাহলে প্রাথমিকের কত গুণ হলো? 4 গুণ হয়ে গেল, মানে স্কোয়ার হিসেবে এটা যাবে, ঠিক আছে? প্রাথমিকের 4 গুণ হয়ে গেল। এই টাইপের কনসেপ্ট এবার অঙ্ক এবার তোমরা দেখো। তো এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটা আমাদের নিট 2013 সালে এসছে। এইখানে যেটুকু পড়িয়েছি এই কনসেপ্টের ওপরে এই কোশ্চেনটা ফ্রেম করা হয়েছে। তো একটি তারের প্রাথমিক রোধ বলেছে 4 ওহম, মানে R1টা আমাদের বলেছে 4 ওহম, একে টেনে বলা হচ্ছে দৈর্ঘ্য কত করা হয়েছে? অর্ধেক, ঠিক আছে? কোনোভাবে তার দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে। তার মানে আমাদের যেটা এল ড্যাশ মানে এল টু বলি বা এল ড্যাশ বলি, সেটা হচ্ছে অর্ধেক, প্রাথমিকের অর্ধেক করা হয়েছে। আর আমাদের জানতে চাওয়া হয়েছে R2 এর মানটা কত, অন্তিম রোধ জানতে চাইছে, ঠিক আছে? এখানে দেখো অন্তিমের জায়গায় R2 বসিয়েছি, প্রাথমিকের জায়গায় R1 বসিয়েছি, তাহলে আমাকে অন্তিম জানতে চাইছে। তো আমাদের সূত্র কি? অন্তিম সমান এন স্কোয়ার ইন্টু R1, এটা আমাদের সূত্র। তো এন স্কোয়ার মানে কত গুণ বাড়িয়েছে বা দৈর্ঘ্যের কি চেঞ্জ হয়েছে, তাহলে দৈর্ঘ্যটাকে হাফ করা হয়েছে, তাহলে 1/2 এর ওপরে স্কোয়ার, আর এখানে R1, তাহলে এটা আমি দেখছি 1/4 ইন্টু R1টা কি? প্রাথমিক দৈর্ঘ্য, ঠিক আছে? সরি এটা 4 ওহম হবে না, এটা 16 ওহম হবে, ঠিক আছে? এটা আর ওহম হবে না, এটা 16 ওহম হবে, একটুখানি মিস্টেক হয়ে গেছে এখানে লেখাতে, এটা 16 ওহম হবে, ঠিক আছে? এটা 16 ওহম। তাহলে 16 ওহম যদি হয় তাহলে এখানে আমি 16 বসাবো, তাহলে 4 ওহম আসছে উত্তর। R2 এর মান কত আসছে? 4 ওহম। ওকে, এটা হচ্ছে আমাদের 2013 সালের কোশ্চেন। নেক্সট এই কোশ্চেনটা দেখো, যেটা যেইতে এসছে, প্রথম বলছে 16 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট তারে রূপান্তরিত করা হলো। তার মানে R2 সমান এন স্কোয়ার ইন্টু R1 লিখতে পারি, হ্যাঁ স্যার লিখতে পারি। এন স্কোয়ার মানে কত গুণ বাড়ানো হয়েছে বা দৈর্ঘ্যের কি চেঞ্জ হয়েছে, দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে অর্ধেক করা হয়েছে, তাহলে অর্ধেক করা হয়েছে মানে 1/4, 1/2 এর স্কোয়ার 1/4 ইন্টু R1 মানে প্রাথমিক দৈর্ঘ্য যেটা 16 বলেছে, তাহলে কাটাকুটি করলে এটা আসছে আমাদের 4 ওহম, মানে R2 মান 4 ওহম আর R1 এর মান 16 ওহম। এই উত্তর গেল। এবার বলেছে শতকরা পরিবর্তন। এবার শতকরা পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে এটুকু আমাকে বলো। শতকরা পরিবর্তন করতে গেলে উপরে যেটা চেঞ্জ হয়েছে কতটা পরিবর্তন হয়েছে, আর মানে উপরে হয় পরিবর্তন, ঠিক আছে? উপরে হয় পরিবর্তন আর নিচে অরিজিনাল জিনিসটা থাকে, তার সাথে 100 গুণ করতে হয়, দিয়ে আমাদের পার্সেন্টেজ হিসাবটা আসে। তাহলে পরিবর্তন জানতে চাইছে, পরিবর্তন তাহলে 16 ছিল, তাহলে 16 থেকে 4 এসছে, 16 মাইনাস 4, আর নিচে আছে অরিজিনাল যেটা হচ্ছে 16 ইন্টু 100, তার মানে 16 থেকে আমাদের যদি 4 বাদ দিই তাহলে 12 থাকছে, ঠিক আছে? তাহলে 12/16 ইন্টু 100, 4 4-এ 16, 4 25 100, আবার 4 3-এ 12, তাহলে 3 25 75। তো আমাদের উত্তর হচ্ছে 75 বা 75%। ওকে, নেক্সট কনসেপ্টের দিকে আমরা যাই। শোনো, নেক্সট কনসেপ্ট, একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে? পুরো একদম সব থেকে সহজ এটা, মানে এইটা যদি তুমি দেখো ড্রিফট ভেলোসিটির উপরে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, আমার গ্যারান্টি রইল এটা, নাহলে চ্যানেলে আনসাবস্ক্রাইব করে দিও, গ্যারান্টি রইল আমার ড্রিফট ভেলোসিটির উপর যেটা আমি এখন বলছি। শোনো, ছবিটা আমি একবারই আঁকবো, বারবার আর আঁকবো না, ঠিক আছে? তো এখানে একটু সমস্যা হচ্ছে, সেজন্য ছবিটা আমি এক কাজ করি, এইখানটা করেই আঁকছি, ঠিক আছে? এটা হচ্ছে তারটা আমি একটু দাঁড়াও নিলাম, আর ওপর দিকে এরকম একটা নিলাম আর নিচের দিকেও একটা নিয়ে নিলাম, দুটো নিলাম, মানে গোলাকার যে পৃষ্ঠটা। এবার এইখান থেকে আমি কি করব,
একটা ওয়্যার দিয়ে ভোল্টেজ সোর্স আমি কানেক্ট করছি, ভালো করে বুঝবে, ঠিক আছে? একবারেই যথেষ্ট যা করে বুঝাবো। তো এটা প্লাস হচ্ছে, এটা মাইনাস হচ্ছে, ঠিক আছে? এটা কি? কন্ডাক্টর। কন্ডাক্টর এর মানে পরিবাহী। পরিবাহীর ভেতরে আমরা সবাই জানি অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন। তো মুক্ত ইলেকট্রন গুলো মানে র্যান্ডম মোশন করে, এরকম এরকম র্যান্ডম মোশন করে, যে যার সাথে পারে ধাক্কা খায়, যেদিকে পায় সেদিকে যায়, র্যান্ডমলি মোশন করে আমাদের মুক্ত ইলেকট্রন গুলো, র্যান্ডম মোশনে থাকে। ধরো একটা মুক্ত ইলেকট্রন ঠিক এই পজিশনে আছে, ওর বেগ শূন্য, এই পজিশনটায় আছে, ওর বেগ শূন্য, ওকে? ওই পজিশনটায় এখন আছে, মানে এই দিক থেকে ধাক্কা খেয়ে 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 ও বেচারি এই জায়গাটায় গেছে, ঠিক আছে? দেখুন এর বেগ শূন্য অবস্থায় আছে। এই অবস্থায় আমি এখন ভোল্টেজ সোর্সটা কানেক্ট করেছি, এখান থেকে কি যাবে? কারেন্ট যাবে। এবার এই তার মানে এই টার্মিনালটা পজিটিভ আর এই টার্মিনালটা নেগেটিভ। এবার তার মানে এই প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড যাবে। হ্যাঁ স্যার, প্লাস থেকে মাইনাসের দিকে মানে প্লাস আধান থেকে ইলেকট্রিক ফিল্ড সবসময় চারিদিকে বেরোয়, তাহলে এই প্লাসটা থেকে ইলেকট্রিক ফিল্ড এটা বেরোবে, যেটা হচ্ছে ই। হ্যাঁ স্যার, তো ইলেকট্রিক ফিল্ড ধরো এই দিকে আছে, আর একটা কিউ মানের চার্জ থাকলে তার বলও এই দিকে প্রয়োগ করে, যেটা কিউ ই। অবশ্যই চার্জটাকে পজিটিভ হতে হবে। যদি চার্জ নেগেটিভ থাকে বল উল্টো দিকে প্রয়োগ হয়, কিউ ই প্রয়োগ হবে কিন্তু উল্টো দিকে। তো এখানে আছে ইলেকট্রন, ইলেকট্রনের আধান কি পজিটিভ না নেগেটিভ? স্যার ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ। যদি ইলেকট্রনের আধান নেগেটিভ হয় তাহলে বল কোন দিকে প্রয়োগ হবে? এই দিকে প্রয়োগ হবে, তাই না? এইদিকে একটা ফোর্স সে ফিল করবে, এদিকে একটা ফোর্স সে ফিল করবে। তো এদিকে একটা ফোর্স সে ফিল করছে, খুবই ভালো কথা। তো যে ফোর্সটা ফিল করবে, এফ সমান আমরা কি লিখি? কিউ ইন্টু ই লিখি, ভেক্টর ফর্মটাই লিখছি। তো সেখান থেকে এফ সমান আমরা কি লিখবো? কিউর জায়গায় লিখবো আধান, যেটা হচ্ছে মাইনাস ই, আর তার সাথে ইলেকট্রিক ফিল্ড হলো। এখানে মাইনাসটা কি বোঝাচ্ছে? মাইনাসটা বোঝাচ্ছে এই যে এফ মানে বল আর ইলেকট্রিক ফিল্ড দুটো আলাদা ডাইরেকশন, এর উপর বল প্রয়োগ হচ্ছে এদিকে, আর ইলেকট্রিক ফিল্ড দেখো এইদিকে, ঠিক আছে? দুটো আলাদা ডাইরেকশন, সেজন্য মাইনাস চিহ্নটা আমি দিয়েছি, হলো। নেক্সট কথা শুনো, ধরো এ তো সোজা তো আর সে যাবে না, সে এইদিকে যেতে যেতে এখানে যেতে যেতে একটা ধাক্কা খেয়েছে, এই জায়গাটায় একটা ধাক্কা খেয়েছে, 1 নম্বর পজিশন বললাম। আবার যেতে যেতে এইখানে আরো একটা ধাক্কা খেলো, এরকম অনেকগুলো ধাক্কা সে খেতে খেতে অ্যাটলিস্ট ও এই জায়গায় এসে পৌঁছেছে, এই 4 নম্বরে পৌঁছেছে। তো এই যে শূন্য ধরলাম, এই শূন্য থেকে 1-এ এসছে, 1 থেকে 2-এ, 2 থেকে 3-এ, 3 থেকে 4-এ। তো শূন্য থেকে 1-এ যখন এসছে তার বেগ ধরলাম v1, এটাতে ধরলাম v2, এটাতে ধরলাম v3, এটাতে ধরলাম v4। বেগগুলো আলাদা আলাদা হবে। কি বললাম? বেগগুলো আলাদা আলাদা, কারণ র্যান্ডম মোশন। ও তো এইখান থেকে এইখানে এসছে, ধাক্কা খেয়েছে, এবার এইখান থেকে এইখানে গেছে, ধাক্কা খেয়েছে, তো বেগ তো আলাদা থাকবেই, কারণ র্যান্ডম মোশন, যেখানে সেখানে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খাওয়ার মধ্যে কোনো সূত্র বা কোনো সম্পর্ক নেই, যেখানে পাচ্ছে সেখানে ধাক্কা খাচ্ছে, সেজন্য বেগগুলো আমাকে কি হয়েছে? অনেকগুলো বেগ, প্রতিটা বেগ আলাদা। এই বেগগুলোকে যদি আমি গড় বের করি, কি বললাম? এই বেগগুলোর যদি আমি গড় বের করি, যেই বেগটা পাবো সেই বেগটাকেই বলা হয় ড্রিফট ভেলোসিটি। বুঝা গেল কি বললাম? এই আমি এবার যদি আমাকে বেগ বের করতে হয়, পার্টিকুলারলি v1 v2 v3 v4 বের করা সম্ভব না, কারণ এরা ধাক্কা খাচ্ছে, এদের বেগটা র্যান্ডম। তো আমাকে কি করতে হবে? বেগটার গড় বের করতে হবে, সেই গড় বেগটাকেই বলা হয় ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে? ড্রিফট ভেলোসিটিটা কখন তৈরি হলো? আমি ভোল্টেজ সোর্সটা অ্যাপ্লাই করেছি, তারপর ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করিনি তখন যে ভেলোসিটিটা, সেটা জাস্ট ইলেকট্রনের যে নর্মাল যে ভেলোসিটি থাকে সেই ভেলোসিটি। বাট যেই আমি ভোল্টেজটা অ্যাটাচ করেছি, মানে ব্যাটারিটা কানেক্ট করেছি ইলেকট্রনের, তারপরে যে মুভমেন্টটা হচ্ছে সেটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। একটা উদাহরণ দিই শোনো। বিকাল বেলায় মাঠের মধ্যে যখন তোমরা 2-3 জন একসাথে থাকো, ক্রিকেট খেলো বা ফুটবল খেলো, খেলা হচ্ছে, তো তো কি একজনের মাথার উপরে দেখবে অনেকগুলো মশা থাকে, দেখবে মশা থাকে, তাই না? এবার ওই মশাগুলোকে ইলেকট্রন ভাবো। তো ওই মশাগুলো, ঠিক আছে,
আর তুমি যে যে অবস্থায় আছো, এক জায়গায় স্থির আছো, তখন কোনো চার্জ মানে ব্যাটারি কানেক্ট করা হয়নি। তোমার সাথে এটাকে তুলনা করো, ব্যাটারি কানেকশন, আর মশার সাথে ইলেকট্রনকে তুলনা করো। তো মশাগুলো তো নিজেদের মধ্যে ছোটাছুটি করছে, একই জায়গায় আছে বাট ছোটাছুটি করছে, ওইটা হচ্ছে ওদের অরিজিনাল ভেলোসিটি। ঠিক আছে, তুমি যেই একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরে যাবে, দেখবে ওই মশাগুলো একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরে যাচ্ছে। তুমি যেই জায়গা পজিশন চেঞ্জ করেছো, তার মানে তুমি তখন ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিয়েছো। তো ওই টাইমে মশাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল না, একটা বেগে গেল না, তাই না? ওই বেগটাকেই বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, গড় কি বলা হয় এটাকে, ড্রিফট ভেলোসিটিকে বাংলায় বিচলন বেগ বলা হয় বা অনুপ্রবাহ বেগ বলা হয়, অনেকগুলো নাম হয়। ঠিক আছে, এর বিচলন বেগ বলা হয় বা অনুপ্রবাহ বেগও এটাকে বলা হয়, অনুপ্রবাহ বেগ। আর গড় বেগ তো আছেই, বুঝা গেল? আচ্ছা, এবার ধরো এই 0 থেকে 1-এ আসতে ওর t1 সময় লেগেছে, 1 থেকে 2-এ যেতে t2 সময় লেগেছে, 2 থেকে এখানে আসতে t3 সময় লেগেছে। ঠিক আছে, এবার এবার প্রতিটা টি তো আমি পার্টিকুলারলি বের করতে পারবো না। পারবো কি? আমি টি বের করতে পারবো না, কারণ র্যান্ডমলি এক্ষুনি এক জায়গায় যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, কিছুক্ষণ পর আবার অন্য একটা জায়গায় গিয়ে ধাক্কা খাচ্ছে। টিটার কোনো মানে এক নেই। এখন 1 সেকেন্ড পর ধাক্কা খেলো, দেখা গেল পরবর্তীতে 3 সেকেন্ড পর ধাক্কা খেলো, তার পরবর্তীতে আবার 2 সেকেন্ড পর ধাক্কা খেলো। টি এর কোনো ফিক্সড মান আমরা পাবো না, কারণ র্যান্ডমলি ধাক্কা খাচ্ছে। তো যে ড্রিপ দেখো, ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করার আগেও ধাক্কা খাচ্ছিল, আর ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করার পরেও ধাক্কা খাচ্ছে, ধাক্কা সে খাবেই। ঠিক আছে, ধাক্কা যেহেতু খাচ্ছে, আমাদের টি এর মানটা ফিক্সড হবে না। তাহলে তার জায়গায় আমাদের কি বের করতে, তাহলে কি নিতে হবে? গড় সময় নিতে হবে, একটা সময় নিতে হবে, যেটা হচ্ছে গড় সময়। ঠিক আছে, এই গড় সময়টাকে আমরা টাউ চিহ্ন দিয়ে প্রকাশ করি। কি বললাম? গড় সময়টাকে টাউ চিহ্ন দিয়ে প্রকাশ করি। টাউ মানে পর পর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়, পর পর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়, ধাক্কার মধ্যবর্তী সময়টাকে বলা হচ্ছে টাউ। পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী মানে এইখান থেকে যাত্রা শুরু করলো, এইখানে একটা ধাক্কা খেলো, আবার এইখানে একটা ধাক্কা খেলো, তাহলে দুটো ধাক্কা হয়ে গেল। ওই দুটো ধাক্কার মাঝের যে গড় সময়, সেটাকে টাউ বলা হয়, রিল্যাক্সেশন টাইমও বলা হয় এটাকে। ঠিক আছে, এটাকে গড় সময় বলা হয়। আচ্ছা স্যার, তার মানে এই যে ড্রিফট ভেলোসিটিকে ভিডি দিয়ে প্রকাশ করা হয়। আমি কি বললাম এক্ষুনি? ড্রিফট ভেলোসিটি হচ্ছে গড় বেগ, তাই না? গড় বেগ। তার মানে v1 এর ভেতরেও সেই ড্রিফট ভেলোসিটি গড়টা ঢুকে আছে, v2 এর ভেতরেও ড্রিফট ভেলোসিটি ঢুকে আছে, v3 এর মধ্যেও ওই ভিডিটা ঢুকে আছে। এবার কোশ্চেন আসবে, স্যার এটা কি করে বলছেন? কিছুই মাথা দিয়ে ঢুকছে না, আর করছে না। শোনো, এ পরীক্ষায় পেয়েছে 10 নাম্বার, বি পরীক্ষায় পেয়েছে 20 নাম্বার, সি পরীক্ষায় পেয়েছে ধরো 70 নাম্বার। ঠিক আছে, এটা পেয়েছি। তো এদের যদি নাম্বারের গড় বের করতে হয়, তাহলে আমি কি করব? 70 প্লাস 20 প্লাস 10 বের করব, দিয়ে 3 দিয়ে ভাগ। তাহলে 70 আর 20, 90 আর 10 100, তাহলে 100/3 মানে 33.3। তার মানে হবে এদের নাম্বারের সবাই মিনিমাম এই 33.33 নাম্বারটা এও পেয়েছে, এও পেয়েছে, এও পেয়েছে। এটা মানে গড়। তার মানে যেই ড্রিফট ভেলোসিটিটা বললাম ভিডি, সেটা এই v1 এর ভেতরেও আছে, এই v2 এর ভেতরেও আছে, আর v3 এর ভেতরেও আছে। আবার এই যে গড় সময়ে টাওয়ের কথা বললাম, এটা টি এর ভেতরেও আছে, এই টি এর ভেতরেও আছে, এই টি এর ভেতরেও আছে, সবার ভেতরেই আছে। আচ্ছা, এবার যখন এদের বেগ বাড়ছে, উঠানামা করছে, আর করছে, তাহলে ত্বরণের কথা আসে। হ্যাঁ স্যার, ত্বরণের কথা আসে। ত্বরণ সমান আমরা ডেল্টা ভি বাই ডেল্টা টি লিখতে পারি। হ্যাঁ স্যার, এবার এই শুধু এইটা, এই 0 থেকে 1-এর কথা চিন্তা করো। ঠিক আছে, তো ও যখন 1-এ এসছে, তখন অলরেডি তার মধ্যে তাহলে ড্রিফট ভেলোসিটির যে গড় মান, সেটা থাকবে। মানে একদম 1-এ প্রায় আসবো হয়ে গেছে, 99.9% হয়ে গেছে। তার মানে তার কাছে ভিডিটা অলরেডি চলে এসছে, মানে ওই গড় বেগটা ওর কাছে আছে। তাহলে সেটা অন্তিম বেগ ভিডি মাইনাস, এইখান থেকে যাত্রা যখন শুরু করেছিলাম, প্রথমেই বলেছিলাম ওর কাছে বেগ 0, তাহলে 0। আচ্ছা, আর এই ডেল্টা টি এর জায়গায় তাহলে কি বসাবো? গড় যেটা টাউটা বসালাম। ঠিক আছে, বুঝা গেল?
তাহলে এইখান থেকে আমরা কি বেরোলাম, ভিডি বাই টাউ পেলাম। আচ্ছা এবার এইটার জন্য বলি, এটা ধরো আমাদের 1 নম্বর সমীকরণ। এবার এটার জন্য বলি, দেখো এফ সমান আমাদের কিউ ই হয়, আর নিউটনের সূত্র থেকে এফ সমান এম এ লেখা যায়, সেখান থেকে কিউ ই লেখা যায়। তাহলে এ সমান কিউ ই বাই এম লেখা যায়, হ্যাঁ স্যার লেখা যায়। এই এফ এর জায়গায় আমি যদি এম এ সমান মাইনাস ই ইন্টু ই লিখি তাহলে কোনো অসুবিধা আছে না স্যার। তাহলে এ সমান আমি কি লিখতে পারি, মাইনাস ই ই বাই এম, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার এই 1 আর 2 কে যদি সমান করে দিই, যে ভিডি বাই টাউ সমান মাইনাস ই ইন্টু ই বাই এম, ঠিক আছে। তাহলে দাঁড়ালো যেটা ভিডি বাই টাউ সমান মাইনাস তারপরে উপরে ডবল ই আছে একটা, এই বাই এই মানে ইলেকট্রিক ফিল্ডেরই বাই এম। তাহলে ভিবি সমান আমাদের আসছে মাইনাস ইলেকট্রিক মানে ইলেকট্রনের আধান, তারপরে ইলেকট্রিক ফিল্ড বাই ইলেকট্রনের ভর ইনটু টাউ, ঠিক আছে। এবার যদি শুধুমাত্র এর মানকে নিয়ে কাজ করি তখন মাইনাস চিহ্নটা চলে যাবে এবং এখানে শুধু টাউ পড়ে থাকবে। এটাই হলো আমাদের ড্রিফট ভেলোসিটির রাশিমালা। তোমাকে কাকে বলে কোনোদিনই জিজ্ঞাসা করবে না, জাস্ট কনসেপ্টটা মনে রেখো যে ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করার পর ইলেকট্রনগুলোর যে গড় বেগ হয় সেই গড় বেগটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি, সেটাকে ভিডি দিয়ে প্রকাশ করা হয়, ওকে। আর টাউটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম, দুটো ধাক্কার মাঝে মধ্যবর্তী যে বেগ সেই বেগটাকে বলা হয় টাউ। মেবি এই যে আমি যেটা বললাম পরপর দুটো ধাক্কার মাঝে গ্যাসের গতিতত্ত্ব বলে 11 একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারের এই কনসেপ্ট কিন্তু ছিল, যে দুটো ধাক্কার মধ্যবর্তী সময়। সো এটা গেল ড্রিফট ভেলোসিটি। এবার আরেকটা কনসেপ্ট আছে ইলেকট্রন মোবিলিটি বলে একটা কনসেপ্ট আছে, মোবিলিটি, ঠিক আছে। মোবিলিটি বাংলাতে বললে দেখবে সচলতা, ঠিক আছে, সচলতা কার, ইলেকট্রনের সচলতা, ঠিক আছে, ইলেকট্রনের সচলতা বলে এটা বলা হয়। এবার এই মোবিলিটি দুটো ওয়ার্ড এখানে ঢুকে আছে, একটা হচ্ছে মুভমেন্ট, একটা আছে মুভমেন্ট প্লাস অ্যাবিলিটি। এই দুটো কনসেপ্ট এর ভেতর মানে দুটো ওয়ার্ড এর মধ্যে ঢুকে আছে। কার কথা হচ্ছে, কার মুভমেন্টের কথা বলছি, আমার, তোমার, কার, ইলেকট্রনের। তাহলে মুভমেন্ট কার হচ্ছে, ইলেকট্রনের। অ্যাবিলিটি মানে পারা, মানে ইলেকট্রনটা তারের মধ্য দিয়ে বা ধাতুর মধ্যে কতটা ভালোভাবে মুভমেন্ট করতে পারবে সেটাকেই বলা হয় মোবিলিটি। কি বললাম, ইলেকট্রনটা কতভাবে মানে কতটা ভালোভাবে, ঠিক আছে, ভালোভাবে কতটা মুভমেন্ট করতে পারে ইলেকট্রনটা, সেটাকেই বলা হয় মোবিলিটি। এটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়, মিউ সমান লেখা হয় ভিডি বাই ই লেখা হয়। তার মানে এরকম ধরো একটা ক্রস সেকশন আঁকলাম, একটা তার, ঠিক আছে, এখানে একটা ভোল্টেজ সোর্সও আমি এঁকে দিয়েছি, একটা ইলেকট্রিক ফিল্ড আছে এদিকে, তাহলে ঠিক তার উল্টো দিকে আমাদের বেগটা থাকবে ভিডি। তাহলে এই ভিডি বাই ই এর অনুপাতটাকে বলা হয় মোবিলিটি। এর যদি আমি রাশিমালাটা আরো একটু এক্সটেন্ডেড করি তাহলে এই ভিডির জায়গায় আমি বড় হাতের ছোট হাতের ই ইন্টু বড় হাতের ই এম আর টাউ, আর নিচে একটা ই লিখতে পারি। এরা দুজনে যদি কেটে যায় তাহলে ই বাই এম ইন্টু টাউ, এটা হচ্ছে একটা রাশিমালা। এবার তুমি ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, ইলেকট্রনের আধান যেটা ফিক্সড 1.6 ইন্টু 10⁻⁻19 ফিক্সড, এমটা ইলেকট্রনের ভর ওটাও ফিক্সড 9.1 ইন্টু 10⁻31। তার মানে মিউটা ডাইরেক্টলি সম্পর্ক কার সাথে, রিল্যাক্সেশন টাইমের সাথে সম্পর্কিত, ওর সাথে সমানুপাতিক। এই সূত্রগুলো কিন্তু মাথায় রেখো, হ্যাঁ এই সূত্রগুলো কিন্তু মাথায় রেখো, কারণ অঙ্ক করতে গিয়ে আমরা ব্যাপকভাবে সূত্রগুলো ব্যবহার করব। নেক্সট কনসেপ্ট যেটা সেটা আমরা করব যে ভিডি মানে আমাদের কি বলবো বিচলন বেগ মানে ড্রিফট ভেলোসিটি আর আয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। আয়ের মধ্যে সম্পর্ক, ডেরিভেশন তোমাদের কিচ্ছু আসবে না, বাট আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরকম ধরে একটা ক্রস সেকশন আছে একটা তারের, ঠিক আছে, অনেক বড় একটা তারের একটা ক্রস সেকশন আছে, ওকে। এবার এর ভেতরে আরো ছোট একটা ক্রস সেকশন আমি টানলাম, এইখান থেকে এইটুকু একটা ক্রস সেকশন নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে এল,
আর এর ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এর মধ্য দিয়ে ইলেকট্রনের যে গড় বেগ সেটাকে কি বলা হয়, ভিবি। তাহলে ভিবি সমান, এবার এই জায়গা থেকে অনেকগুলো সময় আসে, তাহলে ভিবি সমান আমি কি লিখতে পারি, মানে বেগ সময় বেগ মানে কি লিখতে পারি, এল বাই টি লিখতে পারি। হ্যাঁ স্যার, এল বাই টি তো আপনি লিখতে পারেন। এবার আমরা এটা জানি যে আই সমান কিউ বাই টি, এটা লেখা হয়। এই কিউর জায়গায় এন ই বাই টি লিখতে পারি। আচ্ছা, এই এনটা কি, এই এনটা হচ্ছে এই যে পুরো জায়গাটা আমি এঁকেছি, এই যে এল দৈর্ঘ্যের যেটা, এল দৈর্ঘ্যের আয়তন যেটা আছে, এল দৈর্ঘ্যের আয়তনের মধ্যে, আয়তনের মধ্যে মধ্যে ঠিক আছে, আধান, টোটাল আধান কতগুলো আছে সেটা। ঠিক আছে, কি বললাম, এই যে পুরোটা, এই যে ভেতরকার যে জায়গাটা আমি এঁকেছি, ঠিক আছে, এই যে এই ভেতরকার জায়গাটা আমি আঁকলাম না, ছোট করে একটা ক্রস সেকশন নিলাম এল দৈর্ঘ্যের, ওর মধ্যে যে আধানটা আছে সেই আধানটার সংখ্যাটাকে আমি এন দিয়ে লিখেছি। ঠিক আছে, মানে ওই আয়তনে যতগুলো আধান আছে সেই আধানের সংখ্যাটাকে আমি এন লিখেছি। তাহলে তো এই এন এর মান আমাদের লাগবে স্যার, অবশ্যই লাগবে। কি করে বের করব, ধরি ধরি একক আয়তনে, কি বললাম, একক আয়তনে, একক আয়তনে, একক আয়তনে আধান, একক আয়তনে সরি হ্যাঁ, একক আয়তনে আধান ধরো কিউ ধরলাম, ধরলাম যে একক আয়তনে, একক আয়তন মানে এর মধ্যে একক আয়তনে আধানকে ছোট হাতের এন দিয়ে ডিনোট করলাম। কি বললাম, একক আয়তনে আধানকে ছোট হাতের এন দিয়ে ডিনোট করলাম। এই পুরো পোর্শনটার আয়তন এ ইনটু এল, তাহলে এর আয়তনে আধান কত হবে, এ এল এর সাথে এন, একক আয়তনে একের সাথে গুণ, তাহলে পুরো আয়তনটা যদি বের করি এ এল, ওর মধ্যে কত আধান থাকবে, এ এল এর সাথে এন গুণ। ওকে, তার মানে এই যে এন এর মান, এই এন এর মানটা বেরোলো এ এল ইনটু এন। এবার দুটো জিনিস এখানে ভালো করে বুঝে নাও, এই এনটা হচ্ছে এইটুকু ক্রস সেকশনের মধ্যে টোটাল কত আধান আছে। ওকে, আর এই এনটা হচ্ছে একক আয়তনে আধান। ঠিক আছে, একক আয়তনে দেখবে কোশ্চেনে বলে দেবে, ঘনত্বর কথা বলে দেবে, তখন এই এন এর মানটা জেনে নেবে, তোমাকে বলে দিয়েছে। ঠিক আছে, তো এই এন এর জায়গায় এই মানটা বসাবো, এ বসাবো, এল বসাবো, এন বসাবো, ইনটু ই বসাবো। ঠিক আছে, আর এখানে দেখো টি এর জায়গায় এর, এইখান থেকে আমি টি সমান এল বাই ভিডি লিখতে পারি। তো এখানে বসাচ্ছি এল বাই ভিডি লিখলাম, তাহলে এল এর সাথে এল কাটলো, তাহলে আই সমান এ এন ই, এ এন ই, আর এই ভিডিটা ঘুরে ওপরে যাবে না, তাহলে এটা হয়ে গেল আমাদের তড়িৎ প্রবাহের সাথে ড্রিফট ভেলোসিটির সম্পর্ক। তড়িৎ প্রবাহের সাথে ড্রিফট ভেলোসিটির সম্পর্ক, রিলেশন বিটুইন ড্রিফট ভেলোসিটি এন্ড আই। ওকে, আর একটা কনসেপ্ট এবার শুনো, প্রবাহ ঘনত্ব বলে আর একটা কথা আছে, প্রবাহ ঘনত্ব। ঠিক আছে, যেটাকে জে দিয়ে প্রকাশ করা হয় এবং ইনি একজন ভেক্টর রাশি। প্রবাহ ঘনত্ব জে সমান আমাদের লেখা হয় আই বাই এ লেখা হয়। কি বললাম, প্রবাহ ঘনত্ব জে সমান আই বাই এ, মানে কোন একটা পার্টিকুলার পোর্শন, ধরো এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে কারেন্ট কতটা যাচ্ছে, ঠিক আছে, যে কারেন্টটা যাচ্ছে আর এর যে ক্ষেত্রফল, এদের দুজনার অনুপাত করলে আমরা প্রবাহ ঘনত্ব পাবো। মানে এই একটা ক্ষেত্র, এই একটা গোলক নিচে, গোলক মানে একটা তারের পোর্শন নিচে একদিককার, সেখান থেকে কারেন্ট যাচ্ছে আই। ঠিক আছে, তাহলে এর তো একটা ক্ষেত্রফল আছে তাই না, এর ক্ষেত্রফল আর এই আই, এদের অনুপাত করলে প্রবাহ ঘনত্ব পাওয়া যায়। এবার এই আয়ের জায়গায় এই মানটা পুট করো, এ এন ই ইন্টু ভিডি, এ এন ই ইন্টু ভিডি প্রয়োগ করলাম, আর এই যে এর জায়গায় এ বসালাম, তাহলে এর সাথে এ কাটলো, তাহলে যে সমান দাঁড়াচ্ছে এন ই ইন্টু ভিডি। প্রবাহ ঘনত্বের সাথে আমাদের এটা হচ্ছে প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব কারেন্ট ডেনসিটি যেটাকে বলা হয়, আর এটাতে আমাদের ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ, এদের দুজনের মধ্যে রিলেশন এটা। আর এটা হচ্ছে আমাদের কারেন্ট আর ড্রিফট ভেলোসিটির মধ্যে রিলেশন। এখানে আমরা মোবিলিটি পড়লাম, তারপরে এখানে আমরা ডেরিভেশনটা দেখলাম ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, দেখো আমরা নেক্সট যেটুকু পড়লাম
সেটুকুর ওপরে কিছু আমরা অঙ্ক করব, কিছু প্রবলেম করব, তাহলে আমাদের কনসেপ্টটা আরো বিল্ড আপ হবে এবং কনফিডেন্স লেভেল আসবে। প্রথমে যদি আমি তোমাদের হার্ড হার্ড অঙ্ক দিয়ে দিই, তোমাদের মাথা ঘুরে যাবে এবং তোমরা এটা ভাববে যে স্যার চ্যাপ্টারটা অনেক কঠিন, বাট চ্যাপ্টার অনেক কঠিন না। ঠিক আছে, যে যিনি পড়ান তিনি যদি তোমাকে সহজভাবে পড়ায় তুমি সহজভাবেই নেবে, আর কঠিন ভাবে পড়ালে জিনিসটাকে কঠিনই নেবে। ঠিক আছে, এটা আমাদের সময়ও হয়েছে, আমরাও ফেস করেছি। দেখো অঙ্ক দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, এটা কি বলেছে আগে পড়ো, কি বলেছে অঙ্কটা পড়ো। যে কি বলছে, যে একটা হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন আছে, আমরা জানি প্রোটন পজিটিভ, তো একে কেন্দ্র করে এখন ইলেকট্রন ঘুরছে, স্বাভাবিকভাবে এই প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরবে। আচ্ছা, এর যে বৃত্তপথের ব্যাসার্ধ সেই আর এর মানটা বলে দিয়েছে, যেটা হচ্ছে 8 তার স্কোয়ার, আর নিচে হচ্ছে এম ই তার স্কোয়ার, এটা বলে দিয়েছে। আর কি বলেছে স্যার, আর বলেছে এখানে যে ভি এর মান, যে কি বেগে ঘুরছে সেই ভি এর মানটা বলে দিয়েছে, যেটা হচ্ছে ই স্কোয়ার আর নিচেই হচ্ছে এইচ, এটা বলেছে। এবার দেখো, তবে বৃত্তাকার কক্ষপথের তড়িৎ পরিবাহী মানে কারেন্টের মানটা জানতে চাইছে। এবার দেখো, আমরা জানি যে কারেন্টের মান আই সমান হয় কিউ বাই টি। ঠিক আছে, যেখানে টিটা টাইম। আচ্ছা, বৃত্তাকার পথে যখন একটা ইলেকট্রন ঘুরছে, মানে যে কোনো বস্তুই ঘুরছে, তখন টি সমান এটা লেখা যায় 2 পাই আর বাই ভি লেখা যায়, মানে পরিধি বাই বেগ, এটা লেখা যায়। এবার এখানে দেখো আর এর মান আর ভি এর মান আমাদের লাগবে, তো আর এর মান 2 পাই, ঠিক আছে, আর এর জায়গায় এই মানটা বসাবো, যেটা হচ্ছে আমাদের এইচ এর স্কোয়ার আর এম ই স্কোয়ার, সো এম ই স্কোয়ার বসালাম। আর আছে ভি, ভি এর মান ই স্কোয়ার বাই এইচ, তো এখানে ই স্কোয়ার আর এইচটা ঘুরে ওপরে গেল। আচ্ছা, তাহলে ওপরে হলো 2 পাই আর এইচ এর কিউব দাঁড়াচ্ছে ওপরে, আর নিচে এম ই টু দি পাওয়ার 4 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটা গেল আমাদের টি এর কথা। এই টি এর মানটা এই জায়গায় আমি জাস্ট পুট করব। এবার দেখো কিউ মানে এখানে ইলেকট্রনের কথা বলছে, তাহলে এখানে ই আসবে, আর 1 বাই টি আছে, তার মানে এই পুরো মানটা কি হবে, ঘুরে যাবে। ঠিক আছে, এই পুরো মানটা আমাদের ঘুরে যাবে। তাহলে এখানে আমি ই আর এই টি এর মানটা এখানে বসাই। টি এর মান কি আছে, টি এর মান আছে 2 পাই এইচ তার কিউব আছে, এইচ তার কিউব বাই এম ই টু দি পাওয়ার 4 আছে, এম ই টু দি পাওয়ার 4, তাহলে ওপরে এম ই টু দি পাওয়ার 5 বাই 2 পাই এইচ কিউব, 2 পাই এইচ কিউব, এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে। এবার এই যে এইচ এর মান, এইচ এর মান এটা দেখো এইচ বাই 2 পাই আছে, মানে এইচ এর মানই এইচ বাই 2 পাই আছে, তাহলে যদি এইচ তার কিউব করি তাহলে এই পুরো মানটারও কিউব হবে। তার মানে এখানে এম ই টু দি পাওয়ার 5 আর নিচেই 2 পাই যেমন আছে রইলো, ইনটু এইচ এর কিউবের জায়গায় কি বসাবো, নিচেই হবে এইচ কিউব, তার মানে এটা আমি লিখতে পারি এইচ কিউব, আর এই 2 এর কিউব মানে 8, আর পায়ের কিউব লিখতে পারি, তার মানে এইচ কিউব, আর ওপরে 8 পায়ের কিউব হলো। এবার এই পায়ের সাথে এই পাই কাটলে উপরে একটা পাই স্কোয়ার দাঁড়ালো, আর এই 2 এর সাথে 8 কেটে 4 দাঁড়ালো, তাহলে আয়ের মান আলটিমেটলি যেটা এলো 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার, আর কি দাঁড়াচ্ছে এম ই টু দি পাওয়ার 5, এম ই টু দি পাওয়ার 5, আর নিচে আমাদের এইচ কিউব আছে। ঠিক আছে, তাহলে 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 5 বাই এইচ কিউব, মানে হচ্ছে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটায় ভি আর আই এর গ্রাফ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা জানি যে এর যেটা নতি বা স্লোপ সেটা আর কে রিপ্রেজেন্ট করে, আর আই আর ভি এর যেই গ্রাফ সেটা কি রিপ্রেজেন্ট করে, তার নতি কাকে রিপ্রেজেন্ট করে, তার নতি 1 বাই আর বা জি, যেটা পরিবাহিতা তাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এবার নতি কি করে বের করতে হয় স্যার, আমরা তো জানি না স্যার নতি কি করে বের করতে হয়। দেখো এটা ধরো আমাদের অক্ষটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্ষটা, আমি একটুখানি ঠিকঠাক লিখে দিই, বসিয়ে দিই এটা। তো এটা হচ্ছে আমাদের অক্ষটা, মানে ওয়াই অক্ষটা, মানে সরি এক্স অক্ষটা। এইবার এইখানে নতি বের করতে হবে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট আর ডি পয়েন্ট, মানে কোন পয়েন্টে রোধ কেমন সেটা আমাদের লাগবে। তো এ পয়েন্টে যদি রোধ বের করতে হয় এই বরাবর একটা এমনি লাইন টানতে হয়। ঠিক আছে, নতি মানে আমি বলেছিলাম যে এক্স অক্ষের সাথে কত কোণ করেছে সেটা আমার লাগবে, তো এটা একটা গেল আমাদের। ঠিক আছে, নেক্সট
আমরা যদি ডি এর সাথে বলি তাহলে ডিটা মোটামুটি ভাবে এমনি এক্স অক্ষের সাথে সমান্তরাল, ঠিক আছে। আর আমাদের বিটাকেও যদি টানি তাহলে বিটা এই দিকে একটু এগিয়ে আসছে, মানে হালকা একটু এর সাথে মানে এর দিকে এগিয়ে আসছে, ঠিক আছে। মানে বিটা ঠিক এই বরাবর যাবে, এই বরাবর আগে একটু আগে যাবে। তাহলে সব থেকে বেশি নতি আমাদের হচ্ছে এ তে, সব থেকে নতি বেশি, মানে এম অফ এ এর নতি সব থেকে বেশি, তারপরে এম অফ বি এর নতি, তারপরে এম অফ সি, আর নতি সব থেকে কম এম অফ ডি। এম মানে নতি দিয়ে প্রকাশ করে সেটা বললাম। ডি এর নতি দেখো মোটামুটি এক্স অক্ষের সাথে সমান্তরাল, আর এক্স অক্ষের সাথে সমান্তরাল মানে নতি শূন্য, মানে এম এর মান শূন্য, থিটার মানটা শূন্য। তাহলে নতি যার বেশি রোধও তার বেশি, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে বলছে আর বি গ্রেটার দেন আর এ, অবশ্যই না, কারণ এ এর রেজিস্ট্যান্স সব থেকে বেশি। তারপরে বলছে আর সি গ্রেটার দেন আর বি, অবশ্যই না, আর সি এটাও হবে না, আর সি আর আর ডি এটাও হবে না। তাহলে উত্তর হচ্ছে কোনোটিই নয়। বলছে আর ব্যাসার্ধের একটি তারের মধ্য দিয়ে আই মানের তড়িৎ প্রবাহিত হয়, তাহলে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বলেছে ভিডি। তাহলে আই এর সাথে ভিডির সম্পর্ক কি না, আই সমান এন ই এ, তার সাথে থাকে ভিডি, যেখানে এনটা কি একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে সেটা, এটা উপাদানের উপর নির্ভর করে। কি বললাম, প্রতিটা উপাদানের আলাদা, মানে হাইড্রোজেনের যদি হয় তো আলাদা, কপারের যদি হয় আলাদা, ঠিক আছে, কপারের সাথে রূপো আলাদা, প্রতিটা উপাদানের জন্য এন এর মান আলাদা হয়, ইলেকট্রনের মান যেহেতু আলাদা। এবার তার মানে এখানে তারপরে বলেছে, তাহলে এখান থেকে আমি যদি ভিডি বলি তাহলে ভিডি সমান লিখতে পারি আই বাই এন ই ইন্টু এ, এটা 1 নম্বর সমীকরণ দাও। নেক্সট কেসে বলছে ওই একই উপাদান, এবার একই উপাদান যখন বলেছে, একই উপাদান যখন বলেছে তার মানে এনটা একই থাকবে, এন এর মানের কোনো চেঞ্জ হবে না, একই উপাদান। এবার বলেছে ক্ষেত্রে ব্যাসার্ধ দ্বিগুণ আর তড়িৎ প্রবাহের মান 2, মানে দ্বিগুণ করলে। এবার বলেছে মুক্ত ইলেকট্রনের বেগ, তাহলে কি কি কাজ করেছে, প্রথম বলেছে আই এর মানটা নাকি 2i করে দিয়েছে। আচ্ছা এখানে আরেকটু যেটা এক্সপ্যান্ড করা হয়, এন ই এ এর জায়গায় পাই আর স্কয়ার বসানো হয়, কারণ দেখো এগুলো তো একটা চোঙের মতো না, আমি তো আগের দিনই বললাম, মানে সরি আগের কিছুক্ষণ আগেই বললাম যে এই দিকটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ, সেটা হয় একটা বৃত্তাকার, ঠিক আছে, তার ক্ষেত্রফল কি হয় পাই আর স্কয়ার, তো এখানে পাই আর স্কয়ার বসালাম। এবার এন এর মানের কোনো চেঞ্জ হয় না, ইলেকট্রনেরও কোনো চেঞ্জ হয়নি, পায়ের মান ফিক্সড, ঠিক আছে। আরটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত করেছে দ্বিগুণ, তাহলে এটা হবে 2r তার স্কয়ার, তার মানে এখানে হচ্ছে 2i, ঠিক আছে, 2 এর স্কয়ার মানে 4 পাই, তারপরে এন ই এবং এখানে আর স্কয়ার। তো এখানে আমি যদি এবার এখানে এখানে যেটা আছে 2 এর সাথে এই 4 কেটে নিচে একটা 2 থাকলো, তাহলে হাফ ইন্টু আই, আর নিচে এন ই, তারপরে হচ্ছে এন ই পাই আর স্কয়ার, দেখো এখানেও আছে এন ই পাই আর স্কয়ার, তার মানে এটা হাফ, আর এখানে এই ভিডির মানটা এখানে বসাতে পারি, অবশ্যই এটা ভিডি ড্যাশ, কারণ একই ভিডি তো থাকবে না, বিচলন বেগ চেঞ্জ হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের ভিডি বাই 2, তাহলে ভিডি বাই 2 হচ্ছে অপশন সি, এটা আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে 0.2 মিটার দৈর্ঘ্যের একটি পরিবাহীর দুই প্রান্তে 12 ভোল্ট বিভব প্রয়োগ করা হয়েছে। তার মানে এরকম একটা পরিবাহী তার আছে, ঠিক আছে, এরকম একটা পরিবাহী তার আছে যার লেন্থটা বলা হয়েছে 0.2 মিটার, এবং এখানে প্রান্তীয় দুটো বিন্দুতে যে ভোল্টেজ সোর্স কানেক্ট করেছে সেই ভোল্টেজ সোর্সটা বলা হচ্ছে 12 ভোল্টেজ। আর বিচলন বেগ আমরা জানি এই দিকে যায়, উল্টো দিকে যায়, যেদিকে এই দিকে যদি কারেন্ট যায় তার উল্টো দিকে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে 3 ইন্টু 10⁻⁻⁴ আছে। এবার সচলতা, ইলেকট্রনের সচলতা, সেটা এক্ষুনি বললাম যে মিউ সমান ভিডি বাই ই, এটাকেই বলা হয় সচলতা। এবার আগের চ্যাপ্টারতে পড়েছি যে ই সমান ভি বাই এল হয় বা ভি বাই ডিও হয়, এটা আগের চ্যাপ্টারতে পড়েছি। তাহলে এইখানে যে ভিডিটা আছে সেই ভিডিটা ভি ডি বসালাম, আর ই এর জায়গায় ভি বাই এল বসাবো, সো ভি বাই এল বসালাম। তাহলে সচলতাকে মিউ দিয়ে প্রকাশ করে, ভিডির মান কত 3 ইন্টু 10⁻⁻⁴, সো 3 ইন্টু 10⁻⁻⁴ বসালাম, ইন্টু এলটা ঘুরে ওপরে যাবে, এল এর মান কত 0.2, এল এর মান 0.2, আর ভি এর মান হচ্ছে 12 হলো। তাহলে এটার সাথে এটা কাটলো 3 4 12,
এই দশমিকটা তুলে নিচে একটা 10 হলো, এটা হচ্ছে 2 1 2, 2 2 4, তার মানে এটা দাঁড়ালো 0.5 ইন্টু, এটা যদি ঘুরে ওপরে যায় তাহলে হবে 10 টু দি পাওয়ার -5, তার মানে এটার উত্তর হবে আমাদের 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তো 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 অপশন এ, এটা আমাদের উত্তর। কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে। এবার শোনো, আমরা তড়িৎচালক বল পড়ব। তড়িৎচালক বল আমরা ক্লাস 10-এ তোমাদের প্রবাহী তড়িৎ চ্যাপ্টারটা ছিল, মানে চলতড়িৎ চ্যাপ্টারটা ছিল, সেখানে আমরা কিন্তু একবার তড়িৎচালক বলটা পড়েছি। তো সেম একটা সার্কিট আমি আগে আঁকি, মানে সার্কিট মানে এরকম একটা ধরো আচ্ছা, এবার আমাদের এটা আমাদের ক্লাস 10-এ এটা জেনেছি যে আমাদের রোধের যে রোধ যে দেখতে, ঠিক আছে, আমাদের রোধ যখন সার্কিটের মধ্যে আঁকা হয় তো এরকম রোধ এবং তাকে আর দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। এটা রোধ দেখতে কিছুটা এরকম হয়, প্র্যাকটিক্যালি জিনিস আলাদা, প্র্যাকটিক্যাল জিনিস দেখতে আলাদা রকম হয়, বাট আমরা যখন সার্কিটের বা বর্তনীর ভেতরে রোধ আঁকবো তখন রোধকে এরকম দিয়ে প্রকাশ করা হয়। এবার একটা রোধ আছে, ধরো এরকম একটা রোধ আছে, ঠিক আছে, এবং রোধের সাথে আমি একটা ব্যাটারি কানেক্ট করেছি, এরকম একটা ব্যাটারিকে এখন এরকম করে কানেক্ট করে দিয়েছি। তো এই ব্যাটারি দিয়ে কি যাবে? অবশ্যই কারেন্ট যাবে। তো ব্যাটারির ভেতর দিয়ে কারেন্ট যাবে, ব্যাটারির ভোল্টেজ ধরলাম ভি, এই রোধটা ধরলাম আর। এখন এই দিক থেকে ধরো এইখানে একটা +1 মানের একটা আধানকে নিয়েছি, ঠিক আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। একটা একক ধনাত্মক আধানকে, এটা কি একটা বর্তনী, তাহলে একক ধনাত্মক আধানকে বর্তনীর একটা বিন্দু থেকে নিয়ে গিয়ে আবার সেই বিন্দুতে নিয়ে আসা, মানে আমি এই +1 মানের আধানকে এ থেকে বিতে নিয়ে গেছি, বি থেকে সিতে নিয়ে গেছি, সি থেকে ডিতে নিয়ে এসেছি, আবার ডি থেকে এতে নিয়ে এসেছি। যে কাজটা আমাকে করতে হচ্ছে সেই কাজটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। কি বললাম? একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে ঘুরিয়ে আবার যে ব্যাটারিটা আছে ব্যাটারির ভেতর দিয়ে হয়ে আবার একই বিন্দুতে নিয়ে যেতে আমাকে যে কাজটা করতে হচ্ছে সেই কাজটাকে বলা হয় তড়িৎচালক বল। বুঝা গেল কি বললাম? এক মানের একটা আধানকে আমি এই বর্তনীর পুরো বর্তনীটা একবার ঘুরাবো, এই জন্য আমাকে যে কাজটা করতে হচ্ছে সেই কাজটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল, ঠিক আছে। এবার আমরা ব্যাটারির কথায় আসি। এখানে আমরা যখন বাজারে কিনি ব্যাটারিতে লেখা থাকে না 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট, এর মানে কি? এইগুলো সব তড়িৎচালক বলের কথা বলা হয়। কি বলা হয়? এগুলো সব কি হয়? তড়িৎচালক বল। এগুলো সব কি? এগুলো সবই বলা হয় তড়িৎচালক বলের কথা বলা হয়, ঠিক আছে। মানে এই তড়িৎচালক বল মানে +1 মানের একটা আধানকে তড়িৎ যে বর্তনীটা আছে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে গিয়ে আবার সেই বিন্দুতে ঘুরিয়ে নিয়ে আসার জন্য যে কাজটা করতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল, ঠিক আছে। তাহলে বাজারে যেই ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায় 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট, ওদের গায়ে দেখবে লেখা থাকে, ঠিক আছে, পেন্সিল ব্যাটারি যেগুলো বা এমনি যে কোনো ব্যাটারি তুমি কিনো তো সেগুলো তড়িৎচালক বল কিন্তু লেখা থাকে। আচ্ছা, এবার আমরা ছোটবেলা থেকে ব্যাটারি দেখো এরকম এঁকেছি, ঠিক আছে, এগুলোকে বলা হয় আদর্শ ব্যাটারি, মানে বাস্তবে কিন্তু এদের কোনো অস্তিত্ব নেই, এগুলোকে বলা হয় আদর্শ ব্যাটারি বা সেলও বলা হয়। যেমন আদর্শ গ্যাস বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সেরকম এই ব্যাটারিগুলোকে বলা হয় আদর্শ ব্যাটারি। বাট বাস্তবে ব্যাটারি কেমন হয়? বাস্তবে ব্যাটারি দেখো ব্যাটারির ভেতরে রোধ থাকে, তার মানে এরকম একটা রোধ ব্যাটারির ভেতরে কিন্তু থাকে এরকম। এবার এটা এরকম আঁকা হয় না, এটা আঁকা হয় এরকম পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভের দিকে একটা রোধ আঁকা হয়। এই রোধটাকে বলা হয় ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বলা হয় এটাকে, ঠিক আছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, এবং এটাকে ছোট হাতের আর দিয়ে ডিনোট করা হয়। আর তড়িৎচালক বলকে ই দিয়ে ডিনোট করা হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয় এটা, দ্যাটস ওয়াই এটা ই দিয়ে ডিনোট করা হয়। ওকে, তো এটা বুঝা গেল। তাহলে এইখানে যে ব্যাটারিটা আমি এঁকেছি এটা কি? এটা আদর্শ ব্যাটারি। আর বাস্তবে যে ব্যাটারি হয় সেটা হচ্ছে এই রকম ব্যাটারিটা দেখতে হয়, ঠিক আছে, বুঝা গেল। এবার শোনো, আমি এখানে একটা সার্কিট, এখানে একটা রোধ এঁকেছি, আর মানের একটা রোধ, আর এর সাথে আমি একটা বাস্তবে মানে যেই ব্যাটারি আমাদের বাস্তবে পাওয়া যায় সেই একটা ব্যাটারি এখন যুক্ত করেছি,
ঠিক আছে, যুক্ত করেছি, এর রোধ আর, আর এর যে তড়িৎচালক বল সেটা ই হয়। ঠিক আছে, আচ্ছা তড়িৎচালক বল ধরো এর দুই প্রান্তের বিভব, আমি এর ব্যাটারির মানে এই যে রোধটা আছে এই রোধের এই দুই প্রান্তের বিভব আমি মাপতে চাই, এ আর বি এর বিভব আমি মাপতে চাই। ঠিক আছে, আচ্ছা ওইটা একটু পরে আসছে, আগে এটা বলে নি। এবার ধরো এটা কথা ভুলে যাও, ঠিক আছে, এ বির পয়েন্টের কথা ভুলে যাও, এটা আমি একটু পরে আসছি। তো এই যে ব্যাটারিটা কানেক্ট করলাম যার ফলে এখান থেকে কারেন্ট বেরোবে। এবার এই কারেন্টের ফর্মুলা আমরা ক্লাস 10এও পড়েছিলাম। আচ্ছা কারেন্টের ফর্মুলা কি হয়, কারেন্টের ফর্মুলা কি দিয়ে বের করবো স্যার? কারেন্ট ভি সমান কি হয়, ভি সমান আইআর, মনে রাখার নিয়ম বল দিচ্ছি। তো ভি এর জায়গায় তুমি ই কে বসাবে, ঠিক আছে, মানে ই সমান আইআর। ধরো আমি কি বার করব, আই, আই সমান তাহলে ই বাই আর। ইটা হচ্ছে তড়িৎচালক বল আর আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, তুল্য রোধ, তোমাকে যেরকম আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তুল্য রোধ বের করি, সিরিজের ক্ষেত্রে যোগ, সমান্তরালের ক্ষেত্রে অন্যরকম নিয়ম 1/something আসে, সেম ওই রকম। তো আই সমান আমি কি লিখবো, ই লিখবো। তো ই কটা আছে, একটাই, সেজন্য ওপরে ই বসালাম হচ্ছে। আর আর এই দুটো আর আছে, এবার এই দুটো আরই তো শ্রেণীতে আছে, কারণ শ্রেণীতে থাকলে কি হয় আমরা জানি যে শ্রেণীতে থাকলে কারেন্টটা সেম যায়। তাহলে এই আই মানের কারেন্ট এই আর এর মধ্য দিয়েও যাচ্ছে, আর এই আই মানের কারেন্ট এই আর এর মধ্য দিয়েও যাচ্ছে, সেজন্য এইখানে কি লেখা হয়, আর ইন্টু আর। তো এটা হলো আমাদের বর্তনীর ভেতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে সেটা। এবার এখানে কোনাকুনি একটা গুণ করো, আই এর সাথে আর গুণ করো প্লাস আই এর সাথে এই আর গুণ করো সমান ই। তো ই সমান তাহলে দাঁড়াচ্ছে কি, আই আর প্লাস আই ইন্টু আর। ওকে, এবার এই আরটা আর এই আই আরটাকে একদিকে রাখো, তাহলে এই দিকে একদিকে রাখলে ই মাইনাস ছোট হাতের আই আর আসে। এই আই আর এর মানে হচ্ছে ভি, ভি সমান ই মাইনাস আই আর। এই ভিটা কি ভি, এই ভিটা হচ্ছে এই যে এখানে একটা এ পয়েন্ট আর একটা বি পয়েন্ট এনেছিলাম, এদের দুই প্রান্তের বিভব, মানে রোধটা আছে, রোধটা এই রোধের দুই প্রান্তের যে বিভব সেটা হচ্ছে ভি। আর এই যদি আমি সেলটার দুই প্রান্তের বিভব বলি বা ব্যাটারিটার দুই প্রান্তের বিভব ওই একই ভি হবে। তাহলে স্যার ইটা কি, ইটা তো হচ্ছে তড়িৎচালক বল, মানে একটা আধানকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে যে কাজটা করতে হয়। স্যার বুঝলাম না, বুঝে বলে। ইটা যদি বাজার থেকে ধরো ই কিনে এনেছি আর ই বলছে 10 ভোল্ট, তার মানে ব্যাটারিটা চাইছে 10 ভোল্ট দিতে, বা 10 ভোল্ট দিতে সে পারে না। কেন পারে না, এই আইআরটার কারণে। এটাকে বলা হয় নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট। আশা করি এই ওয়ার্ডটার সাথে তোমরা পরিচিত আছো ক্লাস 10 এর সাথে। নষ্ট ভোল্ট, কি বললাম, নষ্ট ভোল্ট। এই আইআরটা কি, নষ্ট ভোল্ট। কি জন্য হয় স্যার, এই ব্যাটারির ভেতরে যে রোধটা আছে ওই রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন এই ভোল্টেজের মান কিছুটা কমে যায়। ঠিক আছে, রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় ভোল্টেজ বা বিভবের মান কমে যায়, বিভব ক্ষয় হয় সেখানে। ওকে, সেই জন্য এটাকে বলা হয় নষ্ট ভোল্ট। এ চাইছে তো 10 ভোল্টই দিতে, তুমি 20 ভোল্টের ব্যাটারি কিনে আনলে ও চাইছে 20 ভোল্ট দিতে কিন্তু পারে না, কারণ ওর ভেতরে রোধ আছে, সেজন্য ও দিতে পারে না। ঠিক আছে, তো এটাকে বলা হয় নষ্ট ভোল্ট। এই আয়ের মান আর এই ভি এর মান এই দুটো আমরা কিন্তু ব্যবহার করে থাকি। আর ই সব সময় কিন্তু বড় হয় ভি এর থেকে। ঠিক আছে, এটা কি, রোধের দুই প্রান্তের বিভব। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে তড়িৎচালক বল। ঠিক আছে, এটাকে বলা হয় বিভব পার্থক্য। কি বলা হয়, বিভব পার্থক্য। ঠিক আছে, এটাকে বলা হয় বিভব পার্থক্য। আর এটাকে কি বলে, এটাকে বলা হয় তড়িৎচালক বল। আর বেশি থিওরিতে আমি যাবো না, কারণ ওগুলো আমাদের কোনো কাজের না। শুধু এইটুকুই মনে রাখবে, তড়িৎচালক বলটা সবসময় বড় হয় বিভবের থেকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট টপিকে আসো। নেক্সট টপিকে আমরা কিছু কনসেপ্ট, ছোট ছোট কনসেপ্ট জানবো, যে শর্ট সার্কিট কি। ঠিক আছে, শর্ট সার্কিট ব্যাপারটা কি, শর্ট সার্কিট। ওকে, এটা আগে জেনে নিই। দেখো শোনো, ধরো তোমাদের বাড়ির সবারই বাড়ির সামনে দিয়ে এরকম তার যায় না, এরকম তার যায়, তার যায় স্যার। এবার এই তার দুটোকে ধরো কোনো একটা লাঠি দিয়ে এরকম তুমি যুক্ত করে দিয়েছো, লাঠি দিয়ে যুক্ত করেছো বা কোনো অন্য একটা তার দিয়ে কানেক্ট হয়ে গেছে, তো এটাকে বলা হয় শর্ট সার্কিট। কারেন্ট যখন এদিকে যায় না, এদিকে গিয়ে কিন্তু আবার কোনো না কোনো জায়গা থেকে ঘুরে আসে। ঠিক আছে, একদিকে যায় তো একদিকে ঘুরে আসে, এরকম হয়। বাট তুমি যেই শর্ট সার্কিট করে দেবে না, কারেন্ট আর এইদিকে যাবে না, ও এদিকে ঘুরে যাবে। এটা কি বলা হয়, শর্ট সার্কিট। বোঝা গেল? এখানে আমি একটা রোধ এঁকেছিলাম,
ওকে, আর নিচেতে আমি একটা ব্যাটারি দিয়েছি এরকম, ঠিক আছে। ই হচ্ছে ধর, আচ্ছা ভি ভোল্টেজের একটা ব্যাটারি ধরলাম, ভি ভোল্টেজের একটা ব্যাটারি। এবার শর্ট সার্কিট মানে এই রোধটাকে আমি এই জায়গায় সরিয়ে আমি ওই জায়গায় জাস্ট একটা তারকে যুক্ত করে দিচ্ছি, এটা কি বলা হয় শর্ট সার্কিট। শর্ট সার্কিটের সময় মনে রাখবে রোধের মান শূন্য হয়ে যায়, ঠিক আছে, রোধের মান শূন্য হয়ে যায়, মানে বাধা আর থাকে না। আমাদের জীবনে আমরা সবাই চাই যে বাধা যেন আমাদের জীবনে না থাকুক, ঠিক আছে, বাধাহীন জীবন চলুক, কিন্তু বাস্তবে তো সেটা সম্ভব না, তাই না। তো এটাও সেরকম, এই রোধের মান যখনই শূন্য হয়ে যায়, বাস কারেন্টটা মার দিলাম, মানে এখান থেকে ছুটতে শুরু করবে, মানে পুরো বাধাহীন ভাবে ছুটবে, কেউ আটকাতে পারবে না, লাগামহীন ঘোড়া যাকে বলে, ঠিক আছে। তো শর্ট সার্কিট মানে কারেন্টের মান, মানে কারেন্ট একদম ম্যাক্সিমাম, আর কোনো থাকবে না, একদম ফুল স্পিডে কারেন্ট ছুটা শুরু করবে। রোধ তার মানে শর্ট সার্কিট মানে আর জিরো। আর একটা কনসেপ্ট হয় যেটা হয় ওপেন সার্কিট। ওপেন সার্কিট, ওপেন সার্কিট, ওপেন সার্কিটটা কি, ধরো এটা একটা তার ছিল, ঠিক আছে, ঝড় ফর হয়ে কি হলো, এর উপরে একটা গাছ পড়ে গেছে, এর উপরে একটা গাছ পড়ে গেছে, ধরো তারটা ছিঁড়ে গেছে, যে তারটা এরকম ছিঁড়ে গেছে, ঠিক আছে। তো এই যে তারটা ছিঁড়ে গেল, মাঝের জায়গাটা গায়েব হয়ে গেল, এটাকেই বলা হয় ওপেন সার্কিট। ওসি শর্টকাটে আমি ওসি বসালাম, ওপেন সার্কিট বলা হয়। এবং ওপেন সার্কিটে রেজিস্ট্যান্সের মান ইনফাইনাইট, অসংখ্য, মানে রেজিস্ট্যান্সের মান অনেক বেশি হয়ে যায়, সেজন্য আর কারেন্টটা যেতে পারে না, এর মধ্যে দিয়ে ঝাম মেরে থরি না যাবে, কারেন্ট আর যেতে পারে না। সেজন্য যখন দেখবে তার ছিঁড়ে যায়, কারেন্ট যেতে পারে না। কেন যেতে পারে না? কারণ রোধটা ইনফাইনাইট হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, তার মধ্য দিয়ে তখন আর কারেন্ট যেতে পারে না। আমি সার্কিটে একবার বলে দিই, এটা ধরো রোধ, ঠিক আছে, আর নিচের দিকে আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাড করেছি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স ভি, এটা আর। এটা ধরো তোমাদের ফ্যান বা পাখা কিছু আছে, এখন এই ফ্যান বা পাখা যাই হোক, এটা এখন খুলে গেছে, খুলে দিয়েছো। এবার যেটা সার্কিটে যে জিনিসটা পড়ে আছে, এটা কি বলা হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিটের সময় রেজিস্ট্যান্স জিরো হয়, আর শর্ট সার্কিটের সময় রেজিস্ট্যান্স শূন্য হয়। বলাও যায় না, এমসিকিউতে দিয়ে দিতেও পারে যে শর্ট সার্কিট এবং ওপেন সার্কিটের সময় রেজিস্ট্যান্স কি হয়। কোশ্চেনটার দিকে একটু নজর দাও, ঠিক আছে, খুব বেসিক কোশ্চেন, বাট এই কোশ্চেনটা এমসে এসছে 2008 সালে। কি বলছে দেখো, এরকম একটা সার্কিট দিয়ে দিচ্ছে, যে সার্কিট আমরা এক্ষুনি দেখলাম, এখানে আয়ের মান বের করতে বলেছি। তো আই সমান আমরা উপরে কি লিখবো, ই, আর নিচেই বাইরের যে রোধটা আছে সেটা, প্লাস এই ভেতরের যে রোধটা আছে সেটা। তো ই এর মান কত না 2, আর এই দুটো রোধকে যদি যোগ করি 1 + 1, তার মানে কত এলো 1 অ্যাম্পিয়ার স্যার। আচ্ছা, এবার ভি মানে এই বিন্দুর, দুই বিন্দুর বিভব পার্থক্য, এই দুই বিন্দুর যে বিভব পার্থক্য সেটাকে বলা হয় ভি। ভি সমান কি হয়, ভি সমান হয় ই মাইনাস আই ইন্টু আর, যেটা আমরা এখানে দেখলাম। দেখো ভি সমান কি দেখলাম, আই মাইনাস আর, ছোট হাতের আর কিন্তু এটা, ঠিক আছে। তো এটাই আমরা এখানে বসাবো যে ভি সমান ই মাইনাস আর। ই এর মান কত 2 স্যার, 2 মাইনাস আই এর মান কত 1 ইন্টু আর এর মান কত 1। সো 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। সরি, এটা অ্যাম্পিয়ার তো হবে না, এটা ভোল্ট হবে। তাহলে ভি এর মান আমাদের দাঁড়াচ্ছে 1 ভোল্টেজ, আর আমাদের আয়ের মান 1 অ্যাম্পিয়ার। দেখো এরকম ছোট ছোট কোশ্চেন তোমাদের মনে হতে পারে, বাট এই কনসেপ্টগুলো দিয়ে বড় কোশ্চেন তৈরি করা হয়। তো আমাদের এই যে লেকচারটা তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র যেটা বলেছি আমি, সেটা এখানেই সমাপ্ত, ঠিক আছে। তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র এখানে সমাপ্ত, এটার ওয়ান শট আমরা এখানেই ডান করলাম। এবার শোনো, এবার একটা তোমাদের ওয়ান শট আসবে, যেটা হবে তুল্য ধারকত্ব। আমি চাইলে এটার সঙ্গেও দিয়ে দিতে পারতাম, তুল্য রোধ, সরি তুল্য রোধ হবে, সেটার জন্য আলাদা একটা ওয়ান শট, কারণ অনেক ডিপে যেতে হবে। ডিপে না গেলে কিন্তু তোমরা পারবে না, পরীক্ষায় যে টাইপের কোশ্চেন আসবে, মানে পারবে না বলতে নাও পারতে পারো যদি কঠিন কোশ্চেন চলে আসে, কারণ লেভেলটা হাই করে রাখতে হবে। তুল্য রোধের একটা কনসেপ্ট আসবে, আর সার্কিট অ্যানালাইসিসের একটা ভিডিও আসবে। সার্কিট অ্যানালাইসিসের উপরে আমরা একটা ভিডিও আনবো, যেরকম আমরা তুল্য মানে ধারকত্বের সময় আমরা এনেছি, সার্কিট অ্যানালাইসিস, এগুলো সবই ওয়ান শট থাকবে, মানে 1 আওয়ার অ্যাবভ থাকবে প্রতিটা ভিডিও। এটাও একটা ওয়ান শট পাবে, এটারও একটা ওয়ান শট পাবে, ঠিক আছে। এর ভেতরে আমরা কারশফ ল যা আছে সবকিছু এর ভেতরে সার্কিট অ্যানালাইসিসের ভেতরে থাকবে। এই সবগুলো হয়ে যাওয়ার পর আমাদের যে ব্যাটারি যেটা বললাম, ওর ব্যাটারির মানে সমবায় আছে, ঠিক আছে। ব্যাটারির সমবায় যেটা আছে,
সেটা আমরা করব, ঠিক আছে। ব্যাটারির সমবায় যে জিনিসটা আছে, ব্যাটারির সমবায় বা কোষের সমবায় বলতে পারো, বা হচ্ছে কোষের সমবায়, এই জায়গাটা আমরা বিস্তারিত আলোচনা করব। কোষের সমবায় যেটা, এইটার ওপরে আলাদাভাবে একটা ওয়ান শট প্লাস অনেক ভালো কোশ্চেন যেগুলো জেইতে বা নিটে এসছে সেই টাইপের কোশ্চেন। মানে টোটাল এখানে কটা চ্যাপ্টার আছে? দুটো চ্যাপ্টার টোটাল, ওহমের সূত্র আর একটা কার্সফ ল। বাট আমরা পড়বো আরো ডিটেলসে, ঠিক আছে। আমি যদি পার্ট 1 পার্ট 2 করে দিই কোনো মানে থাকবে না, ঠিক আছে। সেজন্য ডিটেলসে পড়বো এবং ওয়ান শটের মধ্যেই কমপ্লিট করবো, যাতে রিভিশনটা তোমাদের হয়। ওকে। আর হচ্ছে আমাদের যেটা তড়িৎ ক্ষমতা বলে একটা চ্যাপ্টার ছিল, ক্ষমতা, শক্তি, পাওয়ার, ওই চ্যাপ্টারটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, তো ওই চ্যাপ্টারটা পড়ার দরকার নেই। জাস্ট তাহলে এই তিনটে ওয়ান শট তোমরা খুব তাড়াতাড়ি আমাদের পেয়ে যাবে। তো ওহমের সূত্র আর তড়িৎ প্রবাহ শেষ, ওইগুলোর কোশ্চেন আমরা কিন্তু করা শুরু করব, যেটা আমাদের রায়মার্টিনে কোশ্চেন ব্যাংকে যে অঙ্কগুলো আছে সেগুলো। তো অবশ্যই ভিডিওর যে পিডিএফ নোটটা সেটা আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, নিয়ে নিও। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করে রেখো।